হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? আজকে আমরা স্থিতিবিদ্যা অধ্যায় শুরু করব। আমাদের শর্ট সিলেবাসের সর্বশেষ চ্যাপ্টার। ইতিমধ্যে আমরা শর্ট সিলেবাসের 7টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছি এবং একটা চ্যাপ্টার বাকি, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। এবং আজকে আমাদের স্থিতিবিদ্যা জার্নি শুরু হবে। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার, জহুর, কেমন আছো? আমি ভালো আছি। জোবাইর, মোকাররম, দিন মোহাম্মদ, গালিব, সিয়াম, জান্নাতুল ফেরদৌস, আদাব। ওয়ালাইকুম আসসালাম ফারহান, কেমন আছো তুমি? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে আমরা স্থিতিবিদ্যা অধ্যায়টা শুরু করব। তো যথারীতি আমরা বেসিকটা একটু আলোচনা করেই পড়াবো, যেন আগে থেকে যারা এই অধ্যায়টা পড়াশোনা একদমই করো নাই তারাও যেন বুঝতে পারো, এমন সিস্টেমেই পড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, আমি একদম সকল টাইপ বলো, সকল টপিক বলো এবং সামান্য বেসিক জিনিসটাও দেখাইয়েই শুরু করব, যেন তোমরা জিনিসটা একদম শুরু থেকেই ক্যাচ করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। এরপরেও তোমরা যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও, আরও বেশি বেসিক জানতে চাও, তাইলে আমার কিন্তু স্থিতিবিদ্যা অধ্যায়ের উপর ইউটিউব চ্যানেলে ফুল প্লেলিস্ট, একাডেমিক প্লেলিস্ট পাবলিক করা আছে। যে কেউ চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে স্থিতিবিদ্যা প্লেলিস্ট থেকে বেসিক ক্লাস করতে পারো, যে কোনো টপিকের উপর পুরাটাই কমপ্লিট করা আছে। আর ওই লিঙ্ক কিন্তু আমি এই গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশনেও দিয়ে রাখছি। হ্যাঁ, বাট আমার এই লাইভ ক্লাসগুলো যদি তোমরা শুরু থেকে করো, আশা করি এখান থেকেই তুমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলতে পারবা, কারণ আমি বেসিক সহই পড়াবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার পল্লব, ওয়ালাইকুম আসসালাম নুসরাত, মাহবুবুর রহমান, আদাব, ইশরাত, ইশা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিই। তো প্রথম ক্লাসে আমি একটু বেসিক জিনিসটা আলোচনা করে নিব, বাট যদিও এই জিনিসগুলো খুবই সহজ, তাও আমি একটু সামান্য আলোচনা করে নিব। প্রথমে হচ্ছে সামান্তরিক সূত্রটা কি ছিল মনে আছে? স্থিতিবিদ্যায় সবচেয়ে বেশি 8.1 ইউজ করা লাগবে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র দিয়েও কিন্তু অনেক ম্যাথ আসে, যদি এগুলা খুবই সোজা। সামান্তরিক সূত্র দিয়ে ম্যাথ আসলে এটা খুবই সহজ, কারণ সামান্তরিক সূত্র তোমরা ছোটবেলা থেকে পড়তেছো। সামান্তরিক সূত্রটা কি ছিল? ধরো পি এবং কিউ দুইটা বল, পি এবং কিউ দুইটা বল যদি ও বিন্দুতে ক্রিয়াশীল থাকে, অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের লব্ধি বের করা হয় সামান্তরিক সূত্রের সাহায্যে। এই দুইটা দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করা হয়, এই দুইটা দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করা হয় এবং সেই সামান্তরিকের কর্ণ থেকে লব্ধির মান নির্ণয় করা হয়। এবং ধরলাম লব্ধির মান হবে কি? আর। লব্ধি হবে আর, এই যে এটা হবে লব্ধি। এটা আমরা সবাই জানি, এতটুক জিনিস আমরা সবাই জানি। তো এখান থেকে এই যে ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, এই দুইটা বলের লব্ধি সামান্তরিক সূত্র অনুসারে আমরা পাবো আর। দেবো আমার কাছে। তো এই দুইটা বলের লব্ধি কত পাবো? দুইটা বলের লব্ধি পাবো আর। এবং এই লব্ধি নির্ণয়ের সূত্র কি আমরা সবাই জানি? এই লব্ধি নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র। একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল পি এবং কিউ, এদের লব্ধির মান নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো আমরা এইভাবে ইউজ করব না, আমরা ডিরেক্ট এটাকে স্কয়ার করে দিব। আমরা ডিরেক্ট এটাকে স্কয়ার করে ইউজ করব, তাহলে রুট ওভারটা আসবে না। আমরা ডিরেক্ট যখন ম্যাথে ইউজ করব, ডিরেক্ট তুমি রুটটাকে স্কয়ার করে এইটা ইউজ করবা। দেখো, তুমি যদি উভয় পক্ষকে স্কয়ার করে দাও, তাহলে এখানে আর রুট ওভারের ঝামেলাটা আসতেছে না। আমরা ডিরেক্ট সূত্রে এখান থেকে ইউজ করব, ডিরেক্ট স্কয়ার করে একবারে বসায় দিব, তাহলে এখানে রুট ওভারের ঝামেলা আসবে না। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র, আমরা সবাই জানি। এখন লব্ধির দিক ধরলাম লব্ধি আর পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে লব্ধির দিক হচ্ছে পি বলের সাথে থিটা। এই থিটা এর মান নির্ণয় করতে হবে। লব্ধির দিক মানে লব্ধিটা যে কোনো একটা বলের সাথে কত কোণে আছে সেটা হচ্ছে লব্ধির দিক। আচ্ছা, এখানে আলফা কি? আলফাই তো আইডেন্টিফাই করলাম না।
আলফা হচ্ছে বল দুইটার মধ্যবর্তী কোণ, আলফা হচ্ছে বল দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ ও বিন্দুতে পি এবং কিউ দুইটা বল যদি আলফা কোণে ক্রিয়ারত থাকে তাহলে এদের লব্ধির মান হচ্ছে √p² + q² + 2pq cos আলফা, এবং এখান থেকে স্কয়ার করে আমরা √টা এলিমিনেট করে দেব। এই সূত্রটা আমরা ডিরেক্ট ইউজ করব। এরপরে লব্ধির দিক, লব্ধির দিক মানে কি, লব্ধিটা যে কোনো একটা বলের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে লব্ধির দিক। এখান থেকে লব্ধির দিক বের করার সূত্র কি, লব্ধির দিক বের করার সূত্র হচ্ছে tan θ = দেখো যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কার সাথে নিছো, পি এর সাথে নিছো, অ্যাঙ্গেলটা যার সাথে নিবা সে হবে সিঙ্গেল এবং সে নিচে বসবে। এই যে থিটা, লব্ধির অ্যাঙ্গেলটা তুমি পি এর সাথে নিছো, যার সাথে অ্যাঙ্গেল নিবা সে বসবে নিচে এবং সে হবে সিঙ্গেল, এবং বাকি যেইটা থাকবে কিউ সে উপরেও থাকবে নিচেও থাকবে, উপরেও থাকবে নিচেও থাকবে, এবং উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। এটা এইভাবে মনে রাখতে পারো। আমরা জানি tan θ মানে সাইন বাই কজ, tan মানে হচ্ছে সাইন বাই কজ, তাহলে উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। তো ঠিক আছে, খেয়াল করে দেখো, তুমি লব্ধির দিক নির্ণয় করতেছো, লব্ধির দিকটা তুমি যেই বলের সাথে নিচ্ছ সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে, এবং বাকি যে বলটা থাকবে সেটা উপরেও বসবে নিচেও বসবে, উপরে সাইন নিচে কস, উপরে সাইন আলফা নিচে কজ আলফা। কেউ যদি লব্ধির দিক পি এর সাথে বের না করে কিউ এর সাথে বের করে, এবং আমি ধরলাম এটা থিটা প্রাইম, ধরো কেউ আমাকে বললো যে না ভাইয়া আমি লব্ধির দিক পি এর সাথে বের করব না, লব্ধির দিক তো যে কোনো একটা বলের সাথে বের করা যায়, তুমি পি এর সাথেও বের করতে পারো, কেউ চাইলে কিউ এর সাথেও বের করতে পারে। তো কেউ যদি বলে যে ভাইয়া লব্ধির দিক আমি কিউ এর সাথে নির্ণয় করব, এবং আমি ধরলাম কিউ এর সাথে লব্ধির দিক থিটা প্রাইম, পি এর সাথে ছিল থিটা, কিউ এর সাথে থিটা প্রাইম, ভাইয়া তাইলে সূত্রটা কি হবে দেখো, সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, তখন সূত্রটা হবে tan θ প্রাইম, tan θ প্রাইম, অ্যাঙ্গেলটা কার সাথে, অ্যাঙ্গেলটা হচ্ছে কিউ এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং সে নিচে বসবে। এই থিটা প্রাইম অ্যাঙ্গেলটা কার সাথে, কিউ এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে। বাকি বলটা উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে হবে সাইন আলফা নিচে হবে কজ আলফা। দেখো উপরে হবে সাইন আলফা নিচে হবে কজ আলফা, মনে থাকবে? ওকে, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। যখন তুমি লব্ধির দিক নির্ণয় করবা যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে, এখানে অ্যাঙ্গেলটা পি এর সাথে, এই জন্য পি হবে সিঙ্গেল এবং নিচে বসবে, বাকিটা উপরে নিচে থাকবে, উপরে সাইন আলফা নিচে কজ আলফা। এখানে থিটা প্রাইম তুমি নিছো কিউ এর সাথে, এই জন্য কিউ হচ্ছে সিঙ্গেল এবং নিচে বসবে, বাকি পি উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে সাইন আলফা নিচে হচ্ছে কজ আলফা। আচ্ছা, এটা গেল। এরপরে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম হবে জাস্ট বল দুইটার যোগফল। লব্ধির সর্বোচ্চ মান সিম্পলি বল দুইটার যোগফল, এবং এটা কখন ঘটবে, যখন আলফা 0 ডিগ্রি, অর্থাৎ বল দুইটা যখন একই দিকে কাজ করবে তখন বল দুইটা লব্ধি সর্বোচ্চ হবে, এবং দুইটা বলের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে সিম্পলি বল দুইটার যোগফলের সমান। আর বল দুইটার সর্বনিম্ন লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ বা ডিফারেন্স কিউ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, যখন আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি একদম বিপরীতে, একদম বিপরীতে কাজ করবে। পি ডিফারেন্স কিউ মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ, মানে এদের বিয়োগফলের সমান। লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে, মানে এটা হচ্ছে সামান্তরিক সূত্র অনুসারে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে সিম্পলি বল দুইটার যোগফলের সমান, আর সর্বনিম্ন মান হচ্ছে বল দুইটার বিয়োগফলের সমান, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। যদি পি গ্রেটার দেন কিউ হয় তাহলে পি মাইনাস কিউ, আর যদি কিউ বড় হয় কিউ মাইনাস পি। এই ডিফারেন্স চিহ্ন দ্বারা পার্থক্য বোঝায়। বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আচ্ছা, এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, এটা লব্ধির সর্বোচ্চ মান, এটা লব্ধির সর্বনিম্ন মান। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে, চলো দুইটা বল, ধরো পি একটা বল, কিউ একটা বল, পি কিউ। এই দুইটা বলের মধ্যে
খেয়াল করে দেখো, আমি ধরলাম এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এই দুইটা আলফা কোণে ক্রিয়ারত। দুইটা বল পি এবং কিউ কোনো একটা বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত। যদি এরকম হয় যে পি এর মান কিউ এর চাইতে বড়, পি এর মান কিউ এর চাইতে বড়, তাহলে লব্ধিটা সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকবে। ধরো তুমি এবং তোমার বন্ধু দুইজন মিলে এখানে একটা বস্তুকে টানতেছো, তোমার বন্ধু এদিকে টানতেছে, তুমি এদিকে টানতেছো, তো এইখানে লব্ধিটা কোন দিকে হবে? একটা সামান্তরিক অঙ্কন করলে মোটামুটি এইদিকে হবে। তবে যেই বলটা বড়, লব্ধিটা কিন্তু তার কাছাকাছি থাকবে স্বাভাবিকভাবেই। যে বেশি বলে টানবে লব্ধিটা তার দিকে থাকবে। তো এরকম যদি হয় যে এখানে বলে দিছে পি গ্রেটার দেন কিউ, তাইলে লব্ধিটা অবশ্যই পি এর কাছাকাছি থাকবে। দেখো লব্ধিটা কার কাছাকাছি হবে? পি এর কাছাকাছি। কতটুকু কাছাকাছি সেটা তো জানি না, বাট লব্ধিটা পি এর কাছাকাছি থাকবে, এটা আমরা বুঝতে পারতেছি। দেখো পি যদি কিউ এর চেয়ে বড় হয় তাহলে লব্ধিটা, এই যে আর হচ্ছে লব্ধি, পি এর কাছাকাছি থাকবে। অর্থাৎ লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকে। অথবা যদি এরকম হয়, ধরো পি এটা হচ্ছে কিউ, আমি তোমাকে বললাম এখানে কিউ গ্রেটার দেন পি, তোমাকে এখানে বললাম যে এখানে কিউ গ্রেটার দেন পি, তাহলে লব্ধিটা কার কাছাকাছি হবে? লব্ধিটা হবে কিউ এর কাছাকাছি। এই দেখো লব্ধিটা কার কাছাকাছি হবে? কিউ এর কাছাকাছি হবে। অর্থাৎ লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকবে। ধরলাম মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তবে লব্ধিটা দেখো, লব্ধিটা স্পষ্টত দেখেই বোঝা যাচ্ছে লব্ধিটা কার কাছাকাছি আছে? বৃহত্তর বলের কাছাকাছি আছে। আর যদি বল দুইটা পরস্পর সমান হয়, যদি বল দুইটা পরস্পর সমান হয়ে যায়, ধরো একটা বল পি আর একটা বল পি, মানে দুইটা বল যদি পরস্পর সমান হয়ে যায়, এইটাও পি এইটাও পি, তাহলে দুইটা বল যদি পরস্পর সমান হয়, দুইটা সমান বলের লব্ধি এদের অন্তর্ভুক্ত কোণকে একদম সমদ্বিখণ্ডিত করবে। কি করবে? সমদ্বিখণ্ডিত করবে, মানে লব্ধি হবে একদম ঠিক মাঝখান দিয়ে, ঠিক মাঝখান দিয়ে হবে। এই যে এইটাও হবে আলফা বাই টু, এইটাও হবে আলফা বাই টু। বুঝতে পারতেছ? খেয়াল করে দেখো, দুইটা বল যদি সমান হয় তাহলে দুইটা সমান বলের লব্ধির দিক কি হবে? একদম এদের অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করবে। দুইটা সমান সমান বলের লব্ধি একদম এক্স্যাক্টলি এদের মধ্যবর্তী কোণকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। সরি, তাহলে এখানে থিটা, থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু হবে আলফা বাই টু। এগুলো একদম বেসিক, এগুলো আমি কেন পড়াইতেছি? এগুলা দেখানোর উদ্দেশ্য কি? এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তুমি যখন চিত্র আঁকাবা, মনে করো পরীক্ষায় আসলো একটা বল 200 নিউটন, লেটস সে, একটা জাস্ট সিম্পল একটা উদাহরণ, বা এরকম একটা সিম্পল উদাহরণ দেখো। পরীক্ষায় তোমাকে দিল একটা বল পি, একটা বল 2p। ধরো এরকম একটা প্রশ্ন আসলো যে দুইটা বল, একটা হচ্ছে পি একটা হচ্ছে 2p। প্রশ্ন যাই হোক না কেন, ধরো এই ম্যাথটা করতে গিয়ে তোমার চিত্র আঁকা লাগলো বা তুমি চিত্র আঁকাইলা, তো চিত্র আঁকানোর সময় ধরো তুমি এটাকে ধরলা 2p, এটাকে ধরলা পি। এখন এখানে লব্ধিটা যখন নিবা, লব্ধিটা যদি তুমি এইদিকে নেও হবে, স্যার কিন্তু যখন কাইটা দিবে নাম্বার, কারণ স্যার বুঝে যাবেন যে তুমি এই জিনিস জানোই না। মানে তুমি ইচ্ছা মতো, নর্মালি আমরা যখন ম্যাথ করি আমরা ইচ্ছা মতো নেই যে এইটা পি, এইটা পি, এইটা 2p, আমরা লব্ধি মাঝামাঝি একটা দিক দিয়ে এঁকে রাখি। বাট আসলে এটা যখন তুমি পরীক্ষা আঁকাবা, ধরো বুয়েট ভর্তি পরীক্ষা একটা ম্যাথ আসলো, তুমি চিত্র আঁকাইতেছো, তো এটা যদি 2p হয়, এটা যদি p হয়, লব্ধিটা অবশ্যই 2p এর কাছাকাছি হওয়া উচিত। লব্ধিটা অবশ্যই কার দিকে কাছাকাছি হওয়া উচিত? 2p এর কাছাকাছি। দেখো যদি এটা মধ্য মিডিল পয়েন্ট হয়, ধরো এটা যদি মিডিল হয়, একদম মাঝখানে যদি এই রেখাটা হয়, সমদ্বিখণ্ডক রেখা যদি এইটা হয়, তাহলে লব্ধি অবশ্যই বৃহত্তর বলের কাছাকাছি রাখা উচিত। লব্ধি বৃহত্তর বলের কাছাকাছি রাখা উচিত, তাই না? যদি না রাখো তাহলে কিন্তু স্যার বুঝে যাবে যে তুমি এই কনসেপ্ট জানো না, তখন স্যার কিন্তু ফুল মার্কস নাও দিতে পারে। তো এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম, সামান্তরিক সূত্র থেকে লব্ধি নির্ণয়, লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়, এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। নর্মালি আমরা এই সূত্রটা ইউজ করি, অনুভূমিকের সাথেই থিটা আমরা প্রেফার করি। নর্মালি আমরা অনুভূমিকের সাথেই থিটা নেই, উলম্ব বা এই দিকের সাথে নেই না। এরপরে এখান থেকে দেখলাম লব্ধির সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বনিম্ন মান।
তারপরে কি দেখলাম যে লব্ধির দিক বা লব্ধিটা সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকে, লব্ধিটা বৃহত্তর বলের কাছাকাছি থাকে। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে লব্ধি যদি, আচ্ছা ম্যাথে যাওয়ার আগে দেখো, লব্ধি যদি কোনো একটা বলের উপর লম্ব হয়, লব্ধি লিখো, লব্ধি একটি বলের উপর লম্ব হলে, লব্ধি একটি বলের উপর লম্ব হলে দেখো, ধরলাম একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে কিউ, পি এবং কিউ দুইটা বল, ধরলাম এদের মধ্যবর্তী কোণ আলফা। দেখো আলফা কিন্তু আমি গ্রেটার দেন 90 নিছি, আলফা কি নিছি গ্রেটার দেন 90। কেন? কারণ আমি টপিকটার নাম কি বলছি, লব্ধি একটি বলের উপর লম্ব হলে। তো লব্ধি যদি একটা বলের উপর লম্ব হয়, দেখো লব্ধি যদি কোনো একটা বলের উপর লম্ব হয়, তাহলে এখানে থিটার মান কত হবে? থিটার মান হবে 90, থিটার মান হবে 90। তাহলে তো আলফা অবশ্যই 90 ডিগ্রির সাথে বেশি হইতে হবে, তাই না? খেয়াল করে দেখো এইখানে, এই দেখো লব্ধি যদি কোনো একটা বলের উপর লম্ব হয়, এটা 90 ডিগ্রি, তাহলে থিটার মান কত? আমরা বলতে পারি এই লব্ধিটা পি এর সাথে সমকোণে আছে, মানে 90 ডিগ্রি কোণ হচ্ছে তার লব্ধির দিক। তা লব্ধি যদি কোনো একটি বলের উপর লম্ব হয়, তাহলে অবশ্যই বল দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রির সাথে বেশি হইতে হবে, আলফা। আলফা কি হইতে হবে? আলফা হইতে হবে গ্রেটার দেন 90। দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি চাইতে বড় না হয়, তাহলে কি লব্ধি একটা বলের উপর লম্ব হবে? হবে না। তো আলফা অবশ্যই গ্রেটার দেন 90 হইতে হবে। এরপরে আরেকটা কন্ডিশন আছে, লব্ধি যদি কোনো একটা বলের উপর লম্ব হয়, তাহলে লব্ধি অবশ্যই ছোট বলের সাথে লম্ব হবে। লব্ধি অলওয়েজ, লব্ধি অবশ্যই ক্ষুদ্রতর বলের সাথে লম্ব হবে, ক্ষুদ্রতর বলের উপর লম্ব হবে, বৃহত্তর বলের উপর লম্ব হবে না। কাজেই এইখানে কিউ হবে বড়, পি হবে ছোট, সুতরাং এখানে কিউ হবে বড়, পি হবে ছোট। কেন? কারণ আমি এখানে দেখো লব্ধিটা লম্ব নিছি কোন বলের সাথে? পি এর সাথে। আর আমি আবার বলতেছি লব্ধি অবশ্যই ক্ষুদ্রতর বলের উপর লম্ব হবে, তার মানে এখানে পি হবে ছোট, কিউ হবে বড়, পি হবে ছোট, কিউ হবে বড়। কেন ভাইয়া? এখানে লব্ধি সবসময় ক্ষুদ্রতর বলের উপর লম্ব কেন হবে? কারণ খেয়াল করে দেখো, এই আলফাটা যদি স্থূলকোণ হয়, মানে 180 চাইতে ছোট হবে, তো এই আলফা কিন্তু 90 এর চাইতে বড় হবে, 180 চাইতে ছোট হবে। আমি এটা লিখে রাখি, আলফা হবে 90 এর চাইতে বড়, 180 এর চাইতে ছোট। তা 90 এর থেকে বড় এবং 180 এর চাইতে ছোট, এটা হবে আলফা, মানে স্থূলকোণ। তাইলে আমি এখানে খেয়াল করে দেখো, পি এর সাথে লব্ধির দিক হচ্ছে 90, আর এই অ্যাঙ্গেলটা কিন্তু ছোট হবে। খেয়াল করে দেখো, আর এর সাথে পি এর, লব্ধির সাথে পি এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কিউ এর অ্যাঙ্গেল কত হবে? ধরো আমি তোমাকে মনে মনে বললাম যে আলফা 120 ডিগ্রি, ধরো আলফা 120 ডিগ্রি, তাহলে এইটা 90, এটা 30। তার মানে লব্ধিটা কিউ এর কাছাকাছি আছে, পি থেকে দূরে আছে। বুঝছো? আমি যদি তোমাকে বলি যে আলফা 120 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে 90, এটা হবে 30। তার মানে লব্ধির সাথে কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে 30, পি এর অ্যাঙ্গেল হচ্ছে 90। আর আমরা কি জানি, লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকে। তাহলে এখানে লব্ধি কার কাছাকাছি আছে? কিউ এর কাছাকাছি। লব্ধিটা যদি 90 ডিগ্রি হয় এখানে, তাহলে অবশ্যই লব্ধিটা কিউ বলের কাছাকাছি আছে। তার মানে কি? কিউ বলটা বৃহত্তর। বুঝতেছো? যার সাথে সমকোণ, এই অ্যাঙ্গেলটাই সবচেয়ে বড় হবে, এই অ্যাঙ্গেলটা কখনোই 90 ডিগ্রি হইতে পারবে না, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি সাথে ছোটই হবে। অর্থাৎ লব্ধি কিউ বলের কাছাকাছি থাকবে। দ্যাট মিনস কিউটা হচ্ছে বৃহত্তর বল, পিটা হচ্ছে ক্ষুদ্রতর বল, অর্থাৎ কিউ গ্রেটার দেন পি। তো প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ করে নাও দেয়, তাও তুমি এটা ধরেই নিতে হবে যে লব্ধি একটি বলের উপর লম্ব, মানে আসলে ক্ষুদ্রতর বলের উপর লম্ব। তোমাকে যে আমি বললাম লব্ধি একটি বলের উপর লম্ব হলে, এটাকে মোর প্রিসাইসলি এইভাবে লেখা যায়, লব্ধি
ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে, লব্ধি ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে। সূত্র কি? সূত্র লেখা যাবে, এখান থেকে আলফা বের করব, কজ আলফা, ডিরেক্ট শর্টকাট সূত্র লেখা যায়, মাইনাস মাইনাস ছোট বল, এটা এমসিকিউ শর্টকাট টেকনিক, মাইনাস এটা দিয়ে তুমি রিটার্ন ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা নেই, ছোট বল ডিভাইডেড বাই বড় বল সমান মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। এখানে আসলে পি কিউ ম্যাটার না, কারণ তুমি কোনটাকে ছোট ধরবা কোনটাকে বড় ধরবা এটা তোমার ইচ্ছা। কেউ যদি এইখানে এটাকে কিউ ধরতো এটাকে ধরতো পি, তাহলে তার হয়তো মাইনাস কিউ বাই পি। বাট সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কজ আলফা, এই যে দুইটার মধ্যবর্তী কোণ আলফা নির্ণয় করব, তাহলে এখান থেকে আলফা কি হবে, ডিরেক্ট তুমি এই সূত্র দিয়ে ম্যাথ করতে পারবা, কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। তুমি পি কিউ দিয়ে মুখস্থ করবে না এই ম্যাথটা, তুমি বা এই সূত্রটা তুমি পি কিউ দিয়ে মুখস্থ করবে না, কারণ কোনটাকে ছোট কোনটাকে বড় ধরবো এটা ডিপেন্ড করবে তুমি কোনটাকে পি কোনটাকে কিউ ধরতেছো। বাট একটা জিনিস ফিক্স থাকবে যে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ছোট ছোট ডিভাইড বাই বড়, ছোট বল ডিভাইড বাই বড় বল, ছোট বল ডিভাইডেড বাই বড় বল। এই বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? দেখো আমি যদি তোমাকে বলি একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে রুট টু পি, একটা বল পি একটা বল রুট টু পি। লব্ধি একটি বলের উপর লম্ব, আমি বললাম লব্ধি, এদের লব্ধি একটা বল পি একটা বল রুট টু পি, একটা বল পি একটা বল রুট টু পি, দুইটা বল একটা বিন্দুতে ক্রিয়ারত, এবং লব্ধি একটি বলের উপর লম্ব হলে, একটি বলের উপর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ কত? লব্ধি একটি বলের উপর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ কত? কত হবে বলো তো? এদের মধ্যবর্তী কোণ কত হবে? লব্ধি যে কোনো একটা বলের উপর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ হবে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, ছোট বাই বড়, ছোট হচ্ছে পি বড় হচ্ছে রুট টু পি, যেটা আসবে সেইটা। কত আসে বলো তো? কজ ইনভার্স মাইনাস 1 বাই রুট টু, কজ ইনভার্স মাইনাস 1 বাই রুট টু, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। এবং আমি তো তোমাকে প্রথমেই বলে নিয়েছিলাম যে এখানে আলফা অবশ্যই কি হবে? আলফা অবশ্যই গ্রেটার দেন 90 হবে। লব্ধি যদি একটা বলের উপর লম্ব হয় তাহলে আলফা অবশ্যই 90 ডিগ্রির সাথে বড়ই হবে, এটা আমরা শিওর। মানে যদি এটা এমসিকিউতে আসে, তুমি যদি দেখো একটার মানে 90 ডিগ্রির সাথে বড়, তাহলে ম্যাথ করার দরকারই নাই। লব্ধি একটা বলের উপর লম্ব মানে বল দুটার মধ্যবর্তী কোণ অবশ্যই স্থূলকোণ গ্রেটার দেন 90 ডিগ্রি। তো এমসিকিউতে যদি দেখো অপশনে একটাই স্থূলকোণ, ডিরেক্ট দেখাই দিবা। আচ্ছা, এরপরে এটা যদি চিত্র আঁকাও, ধরো এই ম্যাথটা আরো অনেক বড় একটা ম্যাথ, একটা বড় ম্যাথের একটা ছোট পার্ট হচ্ছে এটা, ধরো কোনো কারণে আমি বললাম, তাহলে এটা চিত্র আঁকাইলে কিভাবে আঁকাইতে হবে? ধরো এটাকে তুমি ধরলা পি, এটাকে ধরলা রুট টু পি, লম্বটা কিন্তু ছোট বলের উপর আঁকাইতে হবে। এই যে লম্বটা আঁকাইতে হবে ছোট বলের উপর, এই পি বলের উপর, পি হচ্ছে ছোট, এটা হচ্ছে লব্ধি, খেয়াল করে দেখো, নাহলে কিন্তু তোমাকে 0 দিয়ে দিবে। এটা হচ্ছে ছোট বল, এটা হচ্ছে বড় বল, বৃহত্তর বল। তো লব্ধিটা কোন বলের উপর লম্ব হবে? ক্ষুদ্রতর বলের উপর লম্ব হবে, মনে রাখবা। কেউ যদি ভুলে এইটাকে রুট টু পি ধরে এইখানে লম্ব আঁকাই দেও, সে 0, সে কিন্তু 0 পায় যাবা। স্থিতিবিদ্যায় বুয়েট ভর্তি পরীক্ষায় যে সমস্ত ম্যাথ আসে, খুব মানে 50% ম্যাথ এরকম ম্যাথ দেয় যেগুলো চিত্র এঁকে করা লাগে। না এঁকেও করা যায়, বাট জিনিসটা চিত্র আঁকলে ইজিয়ার হয়। তো ধরো এরকম চিত্র এঁকে করতে হবে, এরকম একটা ম্যাথ আসলো, তুমি ম্যাথ ঠিকঠাক করলা, সূত্রও ঠিকঠাক বসাইলা, কিন্তু চিত্র আঁকে রাখছো ঝামেলা। বড়টার সাথে ধরো তুমি 90 ডিগ্রি দিয়ে চিত্র এঁকে রাখছো, তাহলে কিন্তু তোমাকে পুরা ম্যাথ কাইটা দিবে, পুরা ম্যাথ কিন্তু কেটে দিবে।
ঠিক আছে। আচ্ছা, এরপর লম্বাংশের সূত্র। লম্বাংশের সূত্র আমি একটু টাচ দিয়ে যাই সূত্রগুলা, কারণ এগুলা অনেক দিন যাবত হয়তো অনেকে পড়ো না। লম্বাংশের সূত্র, সামান্তরিক সূত্র এগুলো ভেক্টরেও আছে ফিজিক্সে, কাজে এইগুলা সবার জানার কথা, তাও একটু রিভিউ করে নিচ্ছি। ভেক্টর চ্যাপ্টার যেহেতু শর্ট সিলেবাসে আছে, এগুলো তোমাদের জানার কথা। দেখো, লম্বাংশের সূত্র মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা আর, এটা হচ্ছে একটা ভেক্টর বা এটা একটা বল, এইটাকে দুইটা উপাংশে ভাগ করব। আগে আমরা কি করছিলাম, আগে একটা বল ছিল পি, একটা বল ছিল কিউ, দুইটার লব্ধি নির্ণয় করছিলাম একটা আর। এটা হচ্ছে উল্টা, আগে দুইটা বল যোগ করে একটা বল পাইছিলাম, মানে লব্ধি পাইছিলাম। এখন লব্ধিকে ভেঙে দুইটা বল করতে হবে। তো ধরো এটা হচ্ছে লব্ধি আর, এটা ধরলাম এক্স অক্ষ, এটা ধরলাম ওয়াই অক্ষ। এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ মেটার না, লম্বাংশ মানে হচ্ছে আসলে এই অংশ দুইটা সমকোণে থাকবে। এই অংশ দুইটা কিভাবে থাকবে, সমকোণে থাকবে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ হইতে হবে তা না, বিষয়টা হচ্ছে এই যে আর, এটা একটা বল, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব, এবং উপাংশ দুইটা হবে কিরকম, লম্বাংশ, মানে লম্বভাবে থাকবে। উপাংশ দুইটা কিভাবে থাকবে, লম্বভাবে থাকবে। এই দেখো, এই যে একটা উপাংশ এবং এই যে একটা উপাংশ, এই দুটো উপাংশে ভাগ করব, যেখানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এরা হবে আর এর দুইটা উপাংশ, যারা কিনা পরস্পর লম্বভাবে আছে, এই জন্য আমরা এদেরকে বলবো লম্বাংশ। উপাংশ দুইটা যদি লম্বভাবে থাকে তখন আমরা এটাকে বলি লম্বাংশ। তাহলে এটাকে যদি আমরা থিটা ধরি, আমরা যখন লম্বাংশ নিব তখন আগে লব্ধির দিক লাগবে। লব্ধির দিক আমরা ধরলাম, এই লব্ধির দিক হচ্ছে এটার সাথে থিটা, আমি ধরলাম এই যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, পি কিউই ধরলাম। তো আর আর কে দুইটা উপাংশে ভাগ করব যারা কিনা পরস্পর লম্বভাবে আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তো এই যে অ্যাঙ্গেলটা, লব্ধির দিক বা অ্যাঙ্গেলটা যার সাথে থাকবে তার দিকে হবে আর এর কজ উপাংশ। অ্যাঙ্গেলটা যার সাথে থাকবে, দেখো এই যে থিটা অ্যাঙ্গেলটা, লব্ধির দিক অ্যাঙ্গেলটা কার সাথে আছে, পি এর সাথে, তার দিকে হবে আর এর কজ উপাংশ, এবং অ্যাঙ্গেলটা যার সাথে নাই তার দিকে হবে আর এর সাইন উপাংশ। আর এর সাইন উপাংশ, দেখো অ্যাঙ্গেলটা যার সাথে থাকবে আর এর সাথে, এই যে অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা, এটা কার সাথে আছে, পি এর সাথে, তাহলে পি ইকুয়ালস টু হবে আর এর কজ উপাংশ, যার সাথে অ্যাঙ্গেল তার দিকে হবে কজ, আর এইটার সাথে লম্বভাবে হবে সাইন। এই যে তুমি যদি পি বরাবর কস পাও আর কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল সেইটাকে তুমি যদি আর কস থিটা পাও, এর সাথে লম্ব বরাবর হবে জাস্ট সিম্পলি সাইন থিটা হয়ে যাবে, কসটা হয়ে যাবে সাইন থিটা। বা কেউ যদি এইভাবে ধরে, ধরো কেউ বললো যে না আমি লব্ধির দিক পি এর সাথে নিব না, আমি লব্ধির দিক কিউ এর সাথে নিব, কোনো সমস্যা নাই। সে বললো আমি লব্ধির দিক কিউ এর সাথে নিব, সে বললো যে আমি লব্ধির দিক নিব থিটা প্রাইম, থিটা প্রাইম, এবং এই লব্ধির দিকটা এখন কার দিকে আছে বা কার সাথে আছে, কিউ এর সাথে। তাহলে এখন কেউ যদি থিটা প্রাইম দিয়ে মেজার করে, তাহলে কিউ ইকুয়ালস টু হবে আর কস থিটা প্রাইম। কেন? কারণ এই যে এখানে থিটা প্রাইম, এই অ্যাঙ্গেলটা কিন্তু কিউ এর সাথে আছে। তো যার সাথে লব্ধির অ্যাঙ্গেলটা নিবা তার সাথে হবে কজ, আর বাকিটা হবে সাইন, যে পি ইকুয়ালস টু হবে আর সাইন থিটা প্রাইম। বুঝতে পেরেছ? তুমি পি এর সাথে থিটা নিলে পি ইকুয়ালস টু হবে আর এর কজ উপাংশ, আর অন্যটা হবে সাইন। আর তুমি যদি অ্যাঙ্গেলটা থিটা প্রাইমটা কিউ এর সাথে নাও, তাহলে কিউ হবে আর এর কজ উপাংশ, আর কজ থিটা প্রাইম, এবং অন্যটা হবে সাইন। এবং দুইভাবে কিন্তু অ্যান্সার একই আসবে, অ্যান্সার কিন্তু একই আসবে। কেন অ্যান্সার একই আসবে? কারণ হচ্ছে এখানে থিটা এবং থিটা প্রাইম এই দুটার যোগফল কত হবে, 90 ডিগ্রি। লম্বাংশ মানে কি? লম্বাংশ মানে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা এবং থিটা প্রাইম দুটো যোগ করলে তো 90 ডিগ্রি হবে, দুইটা যোগ করলে কি হবে, 90 ডিগ্রি হবে। আর আমরা জানি সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, বা কজ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। আচ্ছা, সেই হিসাবে আমরা না যাই, সেই হিসাবে না গেলেও চলবে, আপাতত এটা দিয়ে কাজ চালানো যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র, এটা বলে আমরা ম্যাথে চলে যাব। ত্রিভুজের সাইন সূত্র দেখো, ত্রিভুজের
সাইন সূত্র। ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু কাজে লাগবে এখানে স্থিতিবিদ্যা অধ্যায়ে। ফার্স্ট পেপার ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু কাজে লাগবে। ফার্স্ট পেপার ত্রিকোণমিতির সূত্র যাদের মনে নাই একটু রিভিশন দিয়ে নিবা। দেখো একটা ত্রিভুজ এ বি এবং সি, এ বি সি একটা ত্রিভুজ। তো এ এর বিপরীত বাহু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি দিয়ে আমরা অ্যাঙ্গেল বা শীর্ষবিন্দু বোঝাই। এটা হচ্ছে এ কোণ, এই যে এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। ক্যাপিটাল লেটার দ্বারা আমরা ত্রিভুজের অ্যাঙ্গেল বোঝাই বা শীর্ষবিন্দু বোঝাই। আর এই যে এ বাহুর বিপরীত এ কোণের বিপরীত বাহুকে আমরা প্রকাশ করব ছোট হাতের এ দ্বারা। ছোট হাতের এ বি সি দ্বারা আমরা বাহুর দৈর্ঘ্য প্রকাশ করি। এ বিন্দুর বা এ কোণের বিপরীত বাহুকে ধরবো ছোট হাতের এ, এই ত্রিভুজের বি কোণের বিপরীত বাহুকে ধরবো ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে ধরবো ছোট হাতের সি। দেখো এ কোণের বিপরীত বাহুকে ধরবো ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে ধরবো ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে ধরবো ছোট হাতের সি। তো এখান থেকে আমি আবার বলতেছি ক্যাপিটাল এবিসি হচ্ছে বাহু, ক্যাপিটাল এবিসি হচ্ছে কোণ, ত্রিভুজের তিনটা কোণ, এবং স্মল এবিসি হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। এখান থেকে ত্রিভুজের সাইন সূত্রটা হচ্ছে যে কোনো একটা বাহু ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুব, অনুপাত সবসময় ধ্রুব। এই দেখো যে কোনো একটা বাহু মানে এ ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় কি ধ্রুবক থাকে। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, এটাই ত্রিভুজের সাইন সূত্র। আপাতত এই সূত্রগুলো দিয়ে কাজ করা যাবে, আপাতত এই সূত্রগুলা দিয়েই কাজ করা যাবে। বোঝা গেছে? তো আমরা বেসিক কিছু জিনিস শিখে নিলাম যেগুলো একদমই সবাই পারো, তাও একটু দেখাই নিলাম। সামান্তরিক সূত্র, লম্বাংশের সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, এগুলো সবাই জানো, তাও একটু রিভিউ করে নিলাম যেন একটু মনে পড়ে যায়। যারা ভুলে গেছিলা তোমাদেরও যেন মনে পড়ে যায় সেই জন্য একটু রিভিউ করে নিলাম। ঠিক আছে? তো আজকের ক্লাসে 8.1 টাইপগুলো নিয়ে আলোচনা করব। স্থিতিবিদ্যা 8.1, 8.1 টোটালটাই হচ্ছে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রের ম্যাথ আর লম্বাংশের সূত্রের ম্যাথ। তো এইটা ভেক্টর অধ্যায় যারা পড়ছো ফিজিক্সে, সামান্তরিক সূত্র জানো, লম্বাংশের সূত্র জানো, না জানলেও তো ওই যে দেখাই দিলাম। এই সূত্রগুলা দিয়ে 8.1 সকল ম্যাথ বাড়ির কাজ করে ফেলা যাবে। তো চলো আমরা শুরু করি। আমি কয়েকটা ম্যাথ করে দিব ক্লাসে, তারপরে আজকে ক্লাসের পর কেতাব স্যারের বইয়ের 8 এ বাড়ির কাজ থাকবে। আজকে ক্লাসের পর কেতাব স্যারের বইয়ের 8 এর সব টাইপের ম্যাথ বাড়ির কাজ করবা। সবগুলা ম্যাথ করা পসিবল না হইলেও অ্যাটলিস্ট সকল টাইপ কভার করে বাড়ির কাজ করবা। মিনিমাম সকল টাইপ কভার করবা। প্রথম চেষ্টা থাকবে সকল ম্যাথ করার, বাট সকল ম্যাথ করতে গেলে তো অনেক সময় লাগবে, এগুলো অনেক বড় বড় ম্যাথ। তখন তোমার কাজ হবে সকল টাইপ কভার করা। একই টাইপের 4-5টা ম্যাথ থাকলে অ্যাটলিস্ট 2-3টা করে কভার করা। প্রশ্নটা দেখো, একদম সামান্তরিক সূত্র দিয়ে চলে আসছে, বুয়েট 0304 সেশনে আসছিল। খুবই সহজ একটা ম্যাথ, একদম সামান্তরিক সূত্র বসায় দিলেই ম্যাথ শেষ। 3p এবং 2p মানের দুটি বলের লব্ধি আর, প্রশ্নটা লিখে ফেলো। প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বল দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। এই ম্যাথটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে, এই জন্য অনেকে মুখস্থ করে ফেলে যে প্রথম বলটির মান দ্বিগুণ করলে, প্রথম বলটির মান দ্বিগুণ করলে যদি লব্ধিও দ্বিগুণ হয় তাহলে মধ্যবর্তী মান 120 ডিগ্রি। এটা অনেকেই মুখস্থ করে ফেলে। এবং স্থিতিবিদ্যা অধ্যায়ে MCQ এ দেখবা যত অ্যাঙ্গেল বের করতে দিবে তার 90% অ্যান্সার 120 ডিগ্রি। স্থিতিবিদ্যা অধ্যায়ে অ্যাঙ্গেল বের করতে দিবে মানে তুমি যদি আন্দাজে দেখাইতে চাও 120 ডিগ্রি দেখায় রেখে চলে আসবা। তো প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধিও যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে অন্তর্গত কোণ কত? 120 ডিগ্রি। যদি MCQতে আসে 120 ডিগ্রি দেখাইতে চলে আসবা। আচ্ছা, ভালো কথা। এখন চলো আমরা রিটেনে করি কিভাবে। 3p 2p দুইটা বল, লব্ধি হচ্ছে r, তাহলে কি হবে? লব্ধি স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। আমরা ধরলাম মধ্যবর্তী কোণ আলফা, আমরা ধরলাম মধ্যবর্তী কোণ কত? আলফা। লব্ধি স্কয়ার ইকুয়ালস টু এটাকে স্কয়ার করলে কত হবে? 9p স্কয়ার
এই বলকে স্কোয়ার করলে কত হবে 4p স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ, একটা বল হচ্ছে 3p, একটা বল হচ্ছে 2p কজ আলফা। এখান থেকে কি আসবে আর স্কোয়ার ইকুয়ালস টু 13p স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12p স্কোয়ার কজ আলফা। ধরলাম এটাকে 1 নং সমীকরণ। এরপর কি বলছে, প্রথম বলটির মান দ্বিগুণ করলে এটার কাজ শেষ। প্রথম বলটির মান দ্বিগুণ করলে অর্থাৎ প্রথম বলটি যদি হয়ে যায় 6p, লব্ধির মানও দ্বিগুণ হয়, লব্ধি হয়ে যায় 2r, দ্বিতীয় বল চেঞ্জ হয় না, দ্বিতীয় বল সংক্রান্ত কিছু বলা নাই। খেয়াল করে দেখো, প্রথম বলটাকে দ্বিগুণ করলে, প্রথম বলকে দ্বিগুণ করলাম 3p হয়ে যাবে 6p, লব্ধিও দ্বিগুণ হয়ে যায়, আর হয়ে যাবে 2r। দ্বিতীয় বলটা আগে যা ছিল পরেও তাই থাকবে, এটা চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে কি লেখা যায় 2r স্কয়ার লব্ধি স্কয়ার, লব্ধিকে স্কয়ার করলে হবে 4r স্কয়ার। এই যে লব্ধিকে স্কয়ার করো, 2r কে স্কয়ার করলে 4r স্কয়ার, এটাকে স্কয়ার করলে 36p স্কয়ার প্লাস 2p কে স্কয়ার করলে 4p স্কয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p ইন্টু কজ আলফা। দেখো মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ হয় নাই, দুইটা বলের মধ্যবর্তী কোণ আগে আলফা ছিল, পরেও আলফাই আছে, মধ্যবর্তী কোণ এখানে চেঞ্জ হবে না, শুধু বলের মান চেঞ্জ করা হয়েছে। তোমাকে বলা হয়েছে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। আচ্ছা এখান থেকে কি করা যায়, দেখো এখান থেকে কি লেখা যায় 4r স্কয়ার ইকুয়ালস টু 40p স্কয়ার, 40p স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24p স্কয়ার কজ আলফা। আচ্ছা এটা 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ করে দাও, আর স্কয়ার ইকুয়ালস টু 10p স্কয়ার প্লাস 6p স্কয়ার কজ আলফা। এটাকে ধরো 2 নং সমীকরণ। দেখো দুইটা সমীকরণ পাইছি, এখন একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করে দিলেই অ্যান্সার শেষ। এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দাও, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার সুন্দর মতো চলে আসবে। 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। দেখো 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলে কি হবে, আর স্কয়ার কাটা, 13p স্কয়ার থেকে 10p স্কয়ার গেলে কি থাকবে 0 ইকুয়ালস টু 3p স্কয়ার প্লাস 12p স্কয়ার কজ আলফা থেকে 6p স্কয়ার কজ আলফা গেলে কত থাকবে 6p স্কয়ার কজ আলফা। 3p স্কয়ার দিয়ে ভাগ করে দাও, 0 ইকুয়ালস টু 1 প্লাস 2 কজ আলফা, কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ। আমরা জানি কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ, কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ। এরকম সহজ সহজ ম্যাথ সচরাচর আসে না, মাঝে মধ্যে 1-2টা চলে আসে। এরকম এত বেশি সহজ ম্যাথ কিন্তু খুব বেশি আসে না, এটা একদমই বেসিক সামান্তরিক সূত্রের টাইপ। আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাবো এগুলো আসলে সবই সামান্তরিক সূত্রের ম্যাথ, এগুলা সব বাড়ির কাজ দিলেও হইতো, বাট ভাবলাম প্রথম ক্লাসে একটু বেসিক জিনিসগুলা, সহজ জিনিসগুলো একটু নাড়াচাড়া করে নেই। প্রথম ক্লাসে সহজ জিনিসগুলো একটু নাড়াচাড়া করে নেই, পরের প্রথম 2টা ক্লাসে আসলে আজকে ক্লাসে শুধু সামান্তরিক সূত্রের টাইপগুলো দেখাবো, সেকেন্ড ক্লাসে শুধু লামির সূত্র এবং সদৃশকোণী মানে সদৃশ সমান্তরাল এবং বিসদৃশ সমান্তরালের বেসিক টাইপ। তারপরে লাস্ট দ্বিতীয় মানে তৃতীয় চতুর্থ পঞ্চম স্থিতিবিদ্যা অধ্যায়ের উপর মোটামুটি 5টা ক্লাস নিব। প্রথম 2টা ক্লাসে একদম সহজ বেসিক টাইপগুলো দেখাবো, তৃতীয় চতুর্থ পঞ্চমে মোটামুটি কোশ্চেন ব্যাংক বা একটু কঠিন টাইপ যেগুলো আছে ওগুলা। ভাইয়া রাতে তারাবি থাকে, দুপুরে ক্লাস নিয়েন, তারাবি 10:30টার আগে শেষ হয়ে যায় না, দুপুরে প্রচন্ড গরম, দুপুরে প্রচুর গরম লাগে, ক্লাস অসহ্য লাগে, 10:30টার আগে তারাবি শেষ হয়ে যায় না। এই এত কান্নার রিয়েক্ট কে দিচ্ছে, এই কান্নাকাটি করতেছে কে লাইভে, বুঝলাম না। স্যাড রিয়েক্ট কেন এত, স্যাড রিয়েক্টের কি হইলো?
তোমরা কি দুপুরে ক্লাস চাও? দুপুরে তো ক্লান্ত থাকি। ভাইয়া ক্লাস ডিউরেশন 1.5 ঘন্টা করলে ভালো হয়। হ্যাঁ, ক্লাস ডিউরেশন কমাই দিব। বলের ভ্রামক কি পড়া লাগবে? শোনো, বলের ভ্রামক পুরাতন সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে নাই। বাট আগে প্রশ্ন আসতো, এই জন্য পড়াই দিব। মানে আগে বলের ভ্রামক থেকে প্রশ্ন আসতো যখন পুরাতন সিলেবাসে ছিল। তো এখন তো নতুন সিলেবাসে বলের ভ্রামক নাই। বাট আগে যেহেতু এই অধ্যায়ে বলের ভ্রামক থেকে প্রশ্ন আসতো, তোমাদেরকে পড়াই দিব, কারণ যদি চলে আসে। ওকে, ঠিক আছে। শোনো, দুপুরবেলা আমার বাসায় তো এসি নাই ভাই, প্রচুর গরম লাগে। এত গরমে ক্লাস নিয়ে অসহ্যকর হয়ে যায়। আচ্ছা দেখি, দাঁড়াও, এই সপ্তাহের মধ্যে চেষ্টা করবো এসি লাগানোর। এসি লাগাই ফেললে পরে সকাল দুপুর সবসময় ক্লাস নেওয়া যাবে। আপাতত দুপুরে ক্লাস নেওয়া অসম্ভব, গরমে একদম সিদ্ধ হয়ে যাব। দেখো, এই ম্যাথটা করো, এই ম্যাথটা করে বলো ভাইয়া ক্লাস ডিউরেশন কমাই দেন তাইলে হবে। হ্যাঁ ঠিক আছে, ক্লাস ডিউরেশন কমাই দেবো, সমস্যা নাই। 1.5 ঘন্টার বেশি নিব না। স্থিতিবিদ্যা অর্থাৎ 5টা ক্লাস নিব, লাগলে 6 ক্লাস নিব, অসুবিধা নাই। 5 ক্লাসই কমপ্লিট হয়ে যাবে, যদিও 5 ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। আমরা 1.5 ঘন্টার ক্লাসে নিব, টেনশন করো না। 1.5 ঘন্টার বেশি ক্লাস নিব না, তাইলে টায়ার্ড হয়ে যাবে, এটা আমি বুঝতে পারতেছি, সমস্যা নাই। দেখো, একদম নিজেরাই করতে পারো, খুব সহজ একটা ম্যাথ। কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল 2টি বলের লব্ধির মান, লব্ধি দিয়ে আছে। দেখো, আমি তোমাদেরকে বলি, এই ম্যাথটা যদি বুয়েট ভর্তি পরীক্ষায় আসে, ধরো এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসলো, অনেকে করে কি যে এইভাবে লিখে না, পি সমান এত, কিউ সমান এত, আর ইকুয়ালস টু হোয়াট, আলফা ইকুয়ালস টু এত, এগুলা লিখবে না। এই ম্যাথ কুয়েটে আসছিল, মানে এটা এমসিকিউতে আসছিল। বাট এটা যদি বুয়েট ভর্তি পরীক্ষা রিটেনে আসে, এমসিকিউতে তো তুমি যেমনি খুশি অমনি শর্টকাট করো, কোনো সমস্যা নাই। রিটেনে আসে তুমি কেমনে লিখবা? কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল 2টি বলের লব্ধির মান, তুমি এটার উপরে লিখবা আর। মধ্যহার কোণ 45 ডিগ্রি, তুমি এটা নিচে লিখবা আলফা। একটি বলের মান √2n, এটা নিচে লিখবা পি। অন্যটি কত? কিউ ইকুয়ালস টু হোয়াট। শেষ, এরপরে মান বসায় দাও। যদি তোমরা এইভাবে লিখো তাহলে এইভাবে লিখবা, আলাদা করে এখানে কিছু লেখার দরকার নাই। আর এখানে যে লিখতে হবে তা না, কারণ এই জিনিসগুলো লেখার কোনো দরকারই নাই। তুমি ডিরেক্ট সূত্র বসায় দাও, লব্ধি স্কয়ার, √10 কে স্কয়ার করলে শুধু 10, লব্ধি স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার, √2 কে স্কয়ার করলে 2, প্লাস কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু পি কিউ √2 ইন্টু কিউ কজ আলফা। শেষ, এখান থেকে কিউ চলে আসবে, এখান থেকে কিউ খুব সহজেই বের হয়ে যাবে। এখান থেকে কিউ এর মান খুব সহজেই বের হয়ে যাবে। কিউ এর মান কত আসবে বলো তো? এখান থেকে বের করে কিউ এর মান আসবে কত? কিউ এর মান আসবে 2 নিউটন। শেষ, কিউ এর মান আসবে 2 নিউটন। একদমই বেসিক টাইপ। যদি ধরো একটা বড় ম্যাথ হয় যেখানে তোমার আইডেন্টিফাই করা লাগতেছে এইটা কি এইটা কি, তখন তুমি এইভাবে প্রশ্নের উপর লিখে ফেলবা, আলাদা করে কিছু লিখতে হবে না। লব্ধি স্কয়ার, দেখো লব্ধিকে স্কয়ার করলে কি হবে? √10 কে স্কয়ার করলে হবে 10, লব্ধিকে স্কয়ার করলে কত হবে? 10 হবে। তাহলে এখানে 10 ইকুয়ালস টু পি স্কয়ার, মানে √2 কে স্কয়ার করলে শুধু 2, প্লাস কিউ স্কয়ার, যেটা বের করব 2p কিউ, পি হচ্ছে √2 cos 45, cos 45 মানে কি? cos 45 মানে হচ্ছে 1/√2। এটা বসাই দিবা, এটা বসাই এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করবা। অ্যান্সার আসবে 2 নিউটন, অ্যান্সার আসবে 2 নিউটন। ওকে ভাই, রুয়েট চুয়েট কুয়েটে কি পেজ দেয় আলাদা রাফের জন্য? বড় ম্যাথগুলো কই করবো? প্রশ্নেই করা লাগে, প্রশ্নের মধ্যেই করা লাগে, আলাদা করে পেজ দেয় না, প্রশ্নের মধ্যে সলভ করতে পারবা। দেখো, 2টি বলের অন্তর্গত কোণ π/3 থেকে ঘুরিয়ে π/3 থেকে 2π/3 ঘুরালে লব্ধি অর্ধেক হয়। লিখো, 2টি বলের অন্তর্গত কোণ π/3 থেকে, π/3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 2π/3 ঘুরালে 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে আরো 120 ডিগ্রি ঘুরালে লব্ধি অর্ধেক হয়। লব্ধি অর্ধেক হয়, খেয়াল করে দেখো, লব্ধি অর্ধেক হয়। একটি বলের মান 1 একক হলে অপরটির মান নির্ণয় করো। একটা হচ্ছে 1 একক, ধরো এটা ধরো তুমি পি, অপরটি নির্ণয় করো, ধরো বের করতে হবে কিউ। খেয়াল করে দেখো,
একটি বলের মান 1 একক হলে অপরটির মান নির্ণয় করতে হবে। ধরলাম পি এর মান দেওয়া আছে 1 একক, কিউ এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমাকে বলছে দুইটি বলের অন্তর্বর্তী কোণ π/3 থেকে 2π/3 ঘুরালে। তো প্রথমে মধ্যবর্তী কোণ ধরো π/3 ছিল। প্রথমে দুইটা বলের মধ্যবর্তী কোণ ধরো পি কিউ, π/3 মানে 60 ডিগ্রি, ধরো পি কিউ। এই দুইটার মধ্যবর্তী কোণ প্রথমে ছিল কত? π/3, 60 ডিগ্রি ছিল। তো যখন 60 ডিগ্রি ছিল তখন আমি ধরলাম লব্ধির মান হচ্ছে আর। তখন লব্ধি কত ধরলাম? তখন লব্ধি ধরলাম আর। তাহলে সূত্র কি হবে? আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ, 1 তো লেখা লাগে না, 2 কিউ কজ আলফা। ধরলাম মধ্যবর্তী কোণ আলফা। ও আচ্ছা, আলফা তো দেওয়াই আছে। কজ কত? কজ π/3। কজ π/3 মানে কজ 60 ডিগ্রি। কজ 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, 1/√2। তাহলে কাটাকাটি করলে কি হবে? আর স্কোয়ার ইকুয়ালস, দেখো কাটাকাটি করলে এখান থেকে কি আসবে? আচ্ছা 1/√2 না তো, সরি, 45, কস 45 ডিগ্রি মানে 1/√2, কস 60 মানে হাফ, 2 2 কাটা 1 প্লাস কিউ, এখানে থাকবে 2 2 কাটা শুধু কিউ, এখানে থাকবে কিউ স্কোয়ার, 1 প্লাস কিউ স্কোয়ার, এটা আসবে। দেখো কস 60 মানে হচ্ছে হাফ, 2 2 কাটা, হাফ হাফ কাটা, হাফ আর 2 কাটা, থাকবে শুধু কিউ, এখানে থাকবে কিউ স্কোয়ার। কি করলাম? যখন দুইটা বলের অন্তর্গত কোণ ধরলাম π/3 বা 60 ডিগ্রি আমি ধরলাম, তখন লব্ধির মান হচ্ছে আর। এখন কি বলছে? এখান থেকে এই অ্যাঙ্গেলটাকে 2π/3 কোণে ঘুরালে লব্ধি হয়ে যায় অর্ধেক। 2π/3 মানে পজিটিভ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। ধরো আরো 2π/3 তুমি ঘুরাইলা, আরো 120, মানে আরো 2π/3 তুমি ঘুরাও 180 হয়ে যাবে। এই যে আরো 2π/3, এটাকে তুমি যদি আরো 2π/3 ঘুরাও, খেয়াল করে দেখো, তাহলে মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে? এখানে চিত্র আঁকার দরকার নাই, মধ্যবর্তী কোণ হয়ে যাবে π/3 প্লাস 2π/3, মানে কি হয়ে যাবে? দেখো 3π/3 মানে শুধু পাই, অর্থাৎ অ্যাঙ্গেল হয়ে যাবে 180 ডিগ্রি। তখন চিত্রটা যদি তুমি আঁকাও এরকম হবে, এইটা হবে পি, এইটা হবে কিউ, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি বা পাই, 180 ডিগ্রি বা পাই। বাট এটা চিত্র আঁকার দরকার নাই। দেখো প্রথমে দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল π/3, পরে এখান থেকে যখন তুমি আরো 2π/3 ঘুরাবা, তো টোটাল অ্যাঙ্গেল হয়ে যাবে π/3 প্লাস 2π/3 অর্থাৎ পাই। এবং তখন কি হবে? তখন লব্ধির মান কি হবে? দেখো লব্ধি অর্ধেক হয়, তখন লব্ধি কি হবে? অর্ধেক। তো আগে যদি লব্ধি আর হয়, পরে লব্ধি হবে সরি, প্রথমে যদি লব্ধি আর হয়, পরে লব্ধি হবে অর্ধেক, r/2 হোল স্কয়ার। ডান পাশে লিখি, দেখো এখানে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হবে পাই। তো প্রথমে যদি লব্ধি ধরছি আর, প্রথমে লব্ধি কত ধরছি? প্রথম ক্ষেত্রে আর, তো পরে লব্ধি কত হয়ে যাবে? r/2, r/2 কে স্কয়ার করে দিলে r²/4, লব্ধি হয়ে যাবে অর্ধেক, r/2 সরি, r/2 কে স্কয়ার করে দিলে হয়ে যাবে r²/4। তো r²/4 ইকুয়ালস টু পি স্কয়ার, পি স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, পি হচ্ছে 1, পি লেখার দরকার নাই, 2p কিউ cos পাই। cos পাই মানে কত? cos পাই এর মান কত? cos পাই এর মান কত? cos পাই এর মান হচ্ছে -1, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, cos 180 -1 না, হ্যাঁ cos 180 -1। তাহলে এখান থেকে তুমি r স্কয়ার দ্বিগুণ করে দাও, কি হবে? r স্কয়ার দ্বিগুণ করলে হয়ে যাবে 4 ইন্টু 1 প্লাস কিউ স্কয়ার, এর মানে -1 -2 কিউ। দেখো cos আলফার মান হচ্ছে, cos 180 মান হচ্ছে, cos 180 মান কি? cos 180 মান হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে -2 কিউ। এখন তুমি 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও, শেষ, আগের ম্যাথটার মতো। দেখো এটাও আর স্কয়ার, এটাও আর স্কয়ার, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, অথবা 2 নং থেকে 1 নং বিয়োগ করো, যেটা খুশি। 1 নং থেকে 2 নং বা 2 নং থেকে 1 নং বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। 2 নং থেকে 1 নং বিয়োগ করবা, 2 নং থেকে 1 নং বিয়োগ করলে আলটিমেটলি এটা আসবে
কিউ স্কোয়ার মাইনাস 3q প্লাস 1 মাইনাস 3q প্লাস 1 ইকুয়ালস টু 0। তুমি 1 নং থেকে 2 নং বিয়োগ করো অথবা 2 নং থেকে 1 নং বিয়োগ করো, লাস্টে এটা আসবে এবং এটা সলভ করলে কিউ এর মান পেয়ে যাবা। এটা সলভ করলে কিউ এর মান আসবে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac 9 থেকে 4 গেলে 5 ডিভাইড বাই 2a ডিভাইড বাই 2, এই দুইটা এত নিউটন। অ্যান্সার হবে দুইটা প্লাস মাইনাস সহ দুইটা, কিউ এর মান দুইটা হইতে পারে এত নিউটন। বলো বুঝতে পারছো কিনা? তুমি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলে লাস্টে এটা আসবে কিউ স্কোয়ার মাইনাস 3q প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে আসবে আসলে 3q স্কোয়ার মাইনাস 9q প্লাস 3, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে, এইটা আসবে। তারপরে এখান থেকে কিউ এর মানটা বের করে ফেলবা, এখান থেকে কিউ এর মানটা বের করে ফেলবা। বুঝতে পারছো? এই বোঝা গেছে। উল্টা ঘুরালে এখন খেয়াল করে দেখো, এই যে আমি অ্যান্সার পাইছি দুইটা, অ্যান্সার দুইটা, কারণ হচ্ছে এই যে এখানে 2π/3 এতটুকু ঘুরাবো, আসলে এখানে তো উল্লেখ করা নাই যে কোন দিকে ঘুরাবো, এই জন্য এখানে অ্যান্সার দুইটা আসবে। দুইটা কেন আবার দেখো, এই যে ধরো এটা পি এটা কিউ ছিল π/3 অ্যাঙ্গেলে, তো এখানে আসলে এই যে 2π/3 এটা তো আসলে উল্লেখ করা নাই এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো নাকি বিপরীতে ঘুরাবো। কেউ যদি এটাকে এই দিকে ঘুরায় তাহলে একটা অ্যান্সার পাবে, কেউ যদি এটাকে এই দিকে ঘুরায় তাহলে আরেকটা অ্যান্সার পাবে। এই দুইটা অ্যান্সারই আমি এখানে পাইছি, এই দুইটা অ্যান্সারই আমি এখানে আসলে পাইছি। বুঝতে পারছো? ওকে, এখানে তো উল্লেখ করে না, হ্যাঁ উল্লেখ করে নাই, উল্লেখ করে নাই, আমরা প্লাস ধরেই করবো, সমস্যা নেই। অ্যান্সার আমরা দুইটাই পাবো, অ্যান্সার যখন বের করবা অ্যান্সারে অটোমেটিক দুইটাই আসবে। তোমাকে যখন কোনো কিছু উল্লেখ না করে দিবে তুমি সিম্পলি প্লাস ধরেই করবা। কোনো কিছু যদি উল্লেখ না থাকে যে এখানে অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে, তুমি সিম্পলি ধরবা আগে π/3 ছিল, সেখান থেকে আরও 2π/3 ঘোরানো হয়েছে, যোগ করে অ্যাঙ্গেল নিয়ে করবা, অ্যান্সার তুমি দুইটাই পাবা, অ্যান্সার তুমি দুইটাই পাবা। তোমাকে যখন ডিরেকশন উল্লেখ করে দিবে না, তুমি যোগ ধরেই করবা, কোনো সমস্যা নাই, যোগ ধরেই করবা, অ্যান্সার তুমি অটোমেটিক দুইটাই পাবা, প্লাস মাইনাস নিয়ে দুইটাই অ্যান্সার পাবা। ঠিক আছে, এমসিকিউ এর জন্য শর্টকাট টেকনিক যদি দেখাই দেন, এটার জন্য শর্টকাট টেকনিক নাই তো, এইটার জন্য শর্টকাট টেকনিক বলতে এই লাইনগুলাই স্কিপ করে ম্যাথ করা লাগবে, মানে এইটা এমসিকিউ এর জন্য কোনো আলাদা শর্টকাট টেকনিক নাই, তোমাকে লাইন স্কিপ করতে হবে। মানে এখানে আমি এই লাইনটা লিখছি, তুমি এটা না লিখে মনে মনে ডিরেক্ট এটা লিখবা, এটা না লিখে ডিরেক্ট মনে মনে এটা লিখবা, তারপরে একটা থেকে একটা বিয়োগ করে এটাকে ক্যালকুলেটারে বসাই দিবা। শোনো, এখান থেকে এইটা তো তুমি ক্যালকুলেটারে বসাই দিয়ে সলভ করে ফেলবা, এখান থেকে এইটা ক্যালকুলেটারে বসাই দিয়ে তুমি সলভ করে ফেলবা। হ্যাঁ দেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম বলের লব্ধির মান, ক্ষুদ্রতম লব্ধির মান এফ ও জি। আসলে ক্ষুদ্রতম বলের না, এখানে বলের কথাটা হবে না, এখানে বলের কথাটা হবে না, ক্ষুদ্রতম লব্ধির মান এফ ও জি। প্রমাণ করো যে বল দ্বয়ের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধির মান এটা দেখাইতে হবে। তো বুয়েট ভর্তি পরীক্ষার রিটেনে এইরকম ম্যাথ খুব কম থাকে। কিরকম ম্যাথ? যেই ম্যাথগুলোর অ্যান্সার আগে থেকেই দেওয়া থাকে, এই ম্যাথগুলো বুয়েট ভর্তি পরীক্ষায় খুব বেশি রিটেনে আসে না। কাজেই যে সমস্ত ম্যাথের আনসার আগে থেকে দেয়া, ওগুলার আসার পসিবিলিটি কম। তোমাকে অ্যান্সার বের করতে দিবে, তুমি অ্যান্সার বের করবা, এরকম ম্যাথগুলা বেশি প্রেফারেবল। তো ওগুলা বেশি ইম্পর্টেন্স দিবা, যেগুলো অ্যান্সার দেওয়া ওগুলাও আসে, কেউ আবার বাদ দিয়ে দিও না টোটালি, কারণ এগুলাও কিন্তু পরীক্ষায় আসছে, তবে কম আসছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তোমাকে বলছে দুইটি কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান হচ্ছে এফ ও জি। প্রমাণ করতে হবে এদের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধির মান হচ্ছে এইটা, √(f² cos² α/2
প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি ধরি যে বল দুইটা হচ্ছে পি এবং কিউ, আমি ধরলাম একটা বল পি একটা বল কিউ এবং এরা পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো তো, এই দুইটা বলে বৃহত্তম লব্ধি কত? বৃহত্তম লব্ধি কি? বৃহত্তম লব্ধি হচ্ছে এদের যোগফলের সমান। দুইটা বলে বৃহত্তম লব্ধি, দুইটা বলে বৃহত্তম লব্ধি হচ্ছে এদের যোগফলের সমান, এবং এই প্রশ্নে বলা আছে বৃহত্তম লব্ধি হচ্ছে এফ। দেখো, এবং ক্ষুদ্রতম লব্ধি জি, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে বিয়োগফলের সমান। আমি ধরে নিলাম, এখানে ধরে নাও পি গ্রেটার দেন কিউ, তুমি এখানে ধরে নাও পি গ্রেটার দেন কিউ, নাহলে তুমি ক্ষুদ্রতম লব্ধি কিভাবে পাবা? বৃহত্তম লব্ধি এফ, ক্ষুদ্রতম লব্ধির মান জি। আর আমরা দেখে আসছি দুইটা বলে বৃহত্তম লব্ধি হচ্ছে এদের যোগফলের সমান, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে এদের বিয়োগফলের সমান। এবং আমি যখন বিয়োগফলটা বের করব তখন তুমি উপরে লিখে নিবা, আমরা ধরে নিয়েছি পি এর মান বড়, কিউ এর মান ছোট, কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এখন এখান থেকে ক্যালকুলেশন করে ফেলে, দেখো তো, এখান থেকে ক্যালকুলেশন করে আমি যদি এটা যোগ বিয়োগ করি, দেখো এটা ধরো 1 নং সমীকরণ, যদি এগুলোকে সমীকরণ ধরার কিছু নাই, কারণ এগুলো সিম্পলি মনে মনে যোগ করে ফেলা যায়। এ দুটো যোগ করলে হবে 2p ইকুয়ালস টু হবে f প্লাস জি, f প্লাস জি। তাহলে p ইকুয়ালস টু কি হবে? p এর মান বের করবো এখান থেকে, p ইকুয়ালস টু হবে f প্লাস জি ডিভাইড বাই 2। আবার যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কি হবে? 2q ইকুয়ালস টু f মাইনাস জি। তাহলে q ইকুয়ালস টু কি হবে? q ইকুয়ালস টু হবে f মাইনাস জি ডিভাইড বাই 2। দেখো, p ইকুয়ালস টু f প্লাস জি ডিভাইড বাই 2, q ইকুয়ালস টু f মাইনাস জি ডিভাইড বাই 2। এই মানগুলো আমরা বের করলাম, এই মানগুলো আমরা এখানে বের করে রাখলাম। আমরা এখান থেকে p এর মান বের করলাম f প্লাস জি ডিভাইড বাই 2, q এর মান বের করলাম f মাইনাস জি ডিভাইড বাই 2। এখন তোমাকে প্রশ্নে কি দেখাইতে বলছে? এটা মুছে দিই। এখন প্রশ্নে দেখাইতে বলছে তাদের লব্ধির মান হচ্ছে এইটা, এইটা দেখাইতে হবে। তাহলে লব্ধির মান দেখো, এই দুটার লব্ধি কি হবে? লব্ধি কি হবে? লিখো, লব্ধি কি হবে? রুট ওভার অফ, লব্ধি হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তুমি এখানে আর লিখতে পারো যে লব্ধি, ধরলাম লব্ধি আর, লব্ধি আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন মান বসাই দেবো এখানে, পি স্কোয়ার, পি স্কোয়ার মানে কি? f প্লাস জি হোল স্কোয়ার ডিভাইড বাই 4, f প্লাস জি হোল স্কোয়ার ডিভাইড বাই 4। সামনে 1/4 লিখি, 1/4 f প্লাস জি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কিউ এর মান কত? f মাইনাস জি ডিভাইড বাই 2, স্কোয়ার করে দিলে 1/4, 1/2 হয়ে যাবে 1/4 f মাইনাস জি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ। পি এর মান বসাও, কিউ এর মান বসাও। এটা কি হবে? 2 দুগুণে 4 হবে, সামনে হবে 1/2, 1/2, 2 দুগুণে 4, 1/4 f প্লাস জি ইন্টু f মাইনাস জি, f প্লাস জি ইন্টু f মাইনাস জি কজ আলফা। এখন ক্যালকুলেশন করলেই কাজ শেষ। দেখো আমরা কি করলাম? পি এর মান বসাই দিছি, স্কোয়ার করে দিলে f প্লাস জি হোল স্কোয়ার, সামনে হয়ে যাবে 1/4, এটা হয়ে যাবে 1/4, 2 ইন্টু পি কিউ, পি কিউ বসাই দিছি 1/2, 1/2 মানে 1/4 হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করে দেখুন যে কি করতে পারি, এখানে যদি আমি 1/4 কমন নেই, প্রথম দুটা থেকে 1/4 কমন নিলে কি হবে? 1/4 কমন নিলে হবে f প্লাস জি হোল স্কোয়ার প্লাস f মাইনাস জি হোল স্কোয়ার। আর এখানে কি থাকবে? 2 2 কাটাকাটি করলে এখানে থাকবে 1/2 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে f স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো তো এখানে কি সূত্র পড়ছে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো, সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি লেখা যায়? দেখো লেখা যায় 2 ইন্টু, তো সামনে 2 হবে, 2 ইন্টু 1/4 এর সাথে 2 কাটাকাটি করলে থাকবে 1/2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে f স্কোয়ার প্লাস জি স্কোয়ার। সূত্র হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে 2 আর 1/4 কাটাকাটি 1/2 থাকবে, আর এখানে থাকবে প্লাস 1/2
1/2 f স্কয়ার মাইনাস জি স্কয়ার cos আলফা। ঠিক আছে, এখন এই লাইনের পরে কি করা যায় দেখো, এই লাইনের পরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপরে লিখি রুট ওভার অফ, খেয়াল করে দেখো রুট ওভার অফ, এখান থেকে যদি আমি কমন নেই, খেয়াল করে দেখো হাফ এফ স্কয়ার যদি কমন নেই, দেখো এখানে আছে হাফ এফ স্কয়ার, এখানেও আছে হাফ এফ স্কয়ার, আমি যদি একবারে হাফ এফ স্কয়ার কমন নিয়ে নিই, এখানে কি থাকবে, এখানে থাকবে 1, এখানে কিছুই থাকবে না, মানে এখানে 1 থাকবে, আর এখানে কি থাকবে, এখানে থাকবে cos আলফা, দেখো এখানে থাকবে প্লাস cos আলফা, এখানে থাকবে প্লাস cos আলফা। একইভাবে আমি যদি প্লাস হাফ জি স্কয়ার কমন নেই, প্লাস হাফ জি স্কয়ার যদি আমি কমন নেই, এইখানে থাকবে 1, এইখানে থাকবে 1, আর এখানে থাকবে প্লাসে মাইনাসে মাইনাস cos আলফা, প্লাসে মাইনাসে মাইনাস cos আলফা। দেখো এই যে কি করলাম, হাফ এফ স্কয়ার কমন নিলাম, এখানে থাকবে 1, এখানে থাকবে প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা। হাফ জি স্কয়ার কমন নিলাম, এখানে থাকবে 1, এখানে থাকবে প্লাসে মাইনাসে মাইনাস cos আলফা। এখন খালি ত্রিকোণমিতির সূত্র বসায় দেওয়া, একটু ভালো করে শোনো, 1 প্লাস cos আলফা সূত্র কি, ত্রিকোণমিতির সূত্র 1 প্লাস cos এ 2 cos স্কয়ার বাই 2, সূত্র হচ্ছে 2 cos স্কয়ার বাই 2, মানে সূত্র বসাইলে হবে 2 cos স্কয়ার বাই 2, 2 cos স্কয়ার আলফা বাই 2, 2 cos স্কয়ার আলফা বাই 2, 1 মাইনাস cos এ সূত্র কি 2 sin স্কয়ার বাই 2, 2 sin স্কয়ার বাই 2, এখানে হবে 2 sin স্কয়ার আলফা বাই 2, 2 sin স্কয়ার আলফা বাই 2, 2 sin স্কয়ার আলফা বাই 2। এখন 2 2 কাটাকাটি করে দাও, 2 2 কাটা, 2 2 কাটা, প্রমাণ শেষ। খেয়াল করে দেখো 2 2 কাটাকাটি করে দাও, 2 2 কাটাকাটি করে দাও, প্রমাণিত হয়ে যাবে, শেষ। দেখো এই যে এখানে এই 2 কাটা, তাহলে থাকবে এফ স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2, এফ স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2, এখানে 2 2 কাটা, থাকবে জি স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। তার মানে এই ম্যাথটা শুধু এই ক্যালকুলেশনটা করার পরে, এই ক্যালকুলেশনটা করার পর আমি সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় যে সূত্রটা আছে, এখানে জাস্ট পি এবং কিউ এর মানগুলো বসায় দেওয়ার পর বাকি যেই কাজটা করছি, এখান থেকে শুরু করে একদম অ্যান্সার না আসা পর্যন্ত যতটুকু কাজ করছি, ওটা কিন্তু স্থিতিবিদ্যার কোনো কাজই না, ওটা হচ্ছে সিম্পল বীজগাণিতিক ক্যালকুলেশন এবং ত্রিকোণমিতিক ক্যালকুলেশন। বলো বুঝছো কিনা? আমার সর্দি লেগে গেছে। সামান্তরিক সূত্র বসানোর পর পরে যে কাজটা করছি, ওই বাকি পুরাটুক কাজ জাস্ট বীজগাণিতিক বা ত্রিকোণমিতিক ক্যালকুলেশন। বোঝা গেছে? বলো, পারা যাবে না? যে ডান পাশে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে এফ মাইনাস জি, এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি। ওকে, ঠিক আছে। ওকে, চলো এরপরে এই ম্যাথটা দেখো, এই যে এটাও প্রমাণ করতে বলছে। তো এই ধরনের ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ বামপক্ষ ডানপক্ষ দেয়া এই ধরনের ম্যাথ খুব বেশি আসে না, তবে যে কোনো বার চলে আসতে পারে, রিস্ক নেওয়া যাবে না। যে কোনো বার কিন্তু এই যে এই ধরনের ম্যাথ চলে আসতে পারে, কারণ এই ধরনের ম্যাথ কিন্তু একাডেমিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। শোনো, দেখাও যে বা প্রমাণ করো যে এটা সমান এইটা, এই ধরনের ম্যাথ একাডেমিক পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো একাডেমিক পরীক্ষায় যেগুলো বেশি আসে, ওগুলা যদিও আগে অ্যাডমিশনে কম আসছে, বাট যে কোনো বার চলে আসতে পারে। কাজে হেলাফেলা করবে না, হেলাফেলা করবে না। আজকে ক্লাসের পর তুমি কেতাবুদ্দিন স্যারের বইটা নিবা এবং কেতাবুদ্দিন স্যারের বইয়ের 8 এর এ এর ম্যাথ করার জন্য শুধু সামান্তরিক সূত্র এবং লম্বাংশের সূত্র জানা থাকলেই হবে। সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবা। তবে আমি আগামী ক্লাসে কিছু টাইপ দেখাবো। 8 এর এ থেকে আজকে শুধু সহজ ম্যাথগুলো দেখাচ্ছি, একদম ইজি। আগামী ক্লাসে আরো কয়েকটা ম্যাথ দেখাবো একটু কঠিন টাইপ, বাট তুমি চাইলে নিজেও প্র্যাকটিস করতে পারবা। তুমি চাইলে নিজেও প্র্যাকটিস করতে পারবা। কি বলছে? সমমানের দুটি বল
সমমানের দুটি বল, ধরলাম একটা পি আর একটা পি, দুইটাই পি। সমমানের দুটি বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। দেখো কি বলছে, সমমানের দুইটা বল 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয়, আমি লব্ধির বর্গ নিব, তাহলে রুট ওভার আসবে না, পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 পি পি কস 2 আলফা, 2 পি কস 2 আলফা। দেখো পি মানের দুইটা বল 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার বর্গ হচ্ছে এইটা, মানে আর স্কয়ার। আমি আর স্কয়ার নিছি, রুট ওভারে ঝামেলা যাব না। যে লব্ধি থাকলে যে লব্ধি হয় তা এরা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির, দেখো এরা যদি 2 বিটা কোণে ক্রিয়ারত থাকে তাহলে লব্ধি কি হবে, পি স্কয়ার প্লাস 2 পি কস 2 বিটা। 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির দ্বিগুণ। খেয়াল করে দেখো, আচ্ছা এখানে লব্ধির দ্বিগুণ বলছে, তাহলে আমি একটা রুট ওভার ইউজ করি, নাহলে অনেকে আবার ভুল করে ফেলতে পারে। দেখো আমি রুট ওভারটা ইউজ করি, তাহলে ভুল হবে না। নাহলে আবার এখানে যে দ্বিগুণ বলছে ওটাকে স্কোয়ার করতে হবে, পরে আবার 4 গুণ না দিয়ে 2 গুণ দিয়ে রাখবে। খেয়াল করে দেখো, পি এবং পি এই দুইটা বল 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি আর হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস 2 পি কস 2 আলফা, মধ্যবর্তী কোণ 2 আলফা। আর যদি এরা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকে তাহলে লব্ধি হচ্ছে রুট ওভার অফ পি স্কয়ার প্লাস 2 পি কস 2 বিটা। এখন তোমাকে কি বলছে, 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তা এরা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। খেয়াল করে দেখো, একটু ভালো করে বোঝো, তোমাকে কি বলছে, এই যে লব্ধিটা, এই লব্ধিটা 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তা 2 বিটা কোণে ক্রিয়ারত লব্ধির দ্বিগুণ, অর্থাৎ এইটা হচ্ছে এইটার দ্বিগুণ। ভালো করে বুঝছো, উল্টা পাল্টা করো না। এই যে ভালো করে বলো, বুঝছো কিনা, উল্টা পাল্টা করো না। কেউ আবার 2টা এদিকে দিয়ে দিও না, তাইলে কিন্তু 0 হয়ে যাবে। তোমাকে বলছে এই লব্ধির দ্বিগুণ, তাহলে এই বাম পাশেরটা হচ্ছে ডান পাশেরটার দ্বিগুণ। কাজে এই বাচ্চা যদি ভর্তি পরীক্ষা আসতো, আমি কিভাবে করতাম, আমি ডিরেক্ট রুট ওভার তুলে দিয়ে একবারে স্কোয়ার করে দিতাম, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। দেখো একবারে রুট ওভার তুলে স্কোয়ার করে দাও, 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কস 2 আলফা ইকুয়ালস টু 2 কে স্কোয়ার করলে 4, 2 কে স্কোয়ার করলে 4, এখানে কি হবে 2 পি স্কোয়ার, দেখো 4 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কস 2 বিটা, এখন ক্যালকুলেশন করলেই কাজ শেষ। উভয় পক্ষকে 2 পি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, উভয় পক্ষকে 2 পি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, উভয় পক্ষকে তুমি 2 পি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। 2 পি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে কি থাকবে, দেখো 1 প্লাস কস 2 আলফা ইকুয়ালস টু 4 ইন্টু 1 প্লাস কস 2 বিটা। এই যে তুমি এই ম্যাথটা ভালো করে বুঝলেই কিন্তু ডিরেক্ট রুটটা তুলে দিয়ে স্কোয়ার করে দেবা, 2 হয়ে যাবে 4, রুটটা স্কোয়ার করে, অথবা অত বেশি শর্টকাট করারও দরকার নাই। আবার একেবারে বেশি শর্টকাট করে ফেললে আবার পরে ভুল হয়ে যাবে, বেশি শর্টকাট করতে গেলে পরে ভুল হয়ে যাবে। দেখো 1 প্লাস কস 2 আলফা সূত্র কি, 1 প্লাস কস 2 আলফা সূত্র হচ্ছে 2 কস স্কয়ার আলফা, 1 প্লাস কস 2a ত্রিকোণমিতির সূত্র, 1 প্লাস কস 2a সূত্র হচ্ছে 2 কস স্কয়ার a। এখানেও 4 ইন্টু 1 প্লাস কস 2b মানে 2 কস স্কয়ার বিটা, 2 কস স্কয়ার বিটা। দেখো 2 কাটা, 2 কাটা, কি থাকবে কস স্কয়ার আলফা সমান 4 কস স্কয়ার বিটা, 4 কস স্কয়ার বিটা, 2 কাটা, এখন উভয় পক্ষকে বর্গমূল করে দাও, তাহলে কস আলফা সমান 2 কস বিটা। হলো খুবই সহজ ম্যাথ। বলো বুঝতে পারছো কিনা?
বোঝা গেছে? দাদা এগুলা ধরতে পারলেও বেশি প্রবলেম হয়, যেসব ম্যাথে সামান্তরিক নাকি লম্বাংশ নাকি লামি ব্যবহার করব সেটা বুঝি না, এই সর্বনাশটা করছে। তোমাকে তো প্রথমে থিওরি বুঝতে হবে। এইটা আবার কেমন কথা? কিছু ম্যাথ সামান্তরিক সূত্র দিয়েও করা যায়, লম্বাংশ দিয়েও করা যায়, দুইটা দিয়েই করা যায়। বাট তুমি যদি প্রশ্ন পড়ে না বুঝো তাইলে তুমি লম্বাংশের সূত্র মিনিং বুঝো না। লম্বাংশ সূত্রটা কি মিন করতেছে ওইটা দিয়ে কি বের করা যাবে, সামান্তরিক সূত্র কি মিন করতেছে এইটা দিয়ে কি বের করা যাবে। কিছু ম্যাথ দুইটা দিয়ে করা যায়, যে কোনো একভাবে করা যাবে। তো এইটা বোঝার জন্য তোমাকে লম্বাংশের সূত্রটা বুঝতে হবে যে আসলে লম্বাংশ সূত্র কি বলতেছে, প্রশ্নে কি দিছে। এইটা তো হইলো না, এটা না বুঝলে তো ঝামেলা। এটা না বুঝলে তো ঝামেলা। তাইলে তুমি কি মুখস্থ করে যাবা নাকি যে কোনটা সামান্তরিক সূত্র দিয়ে করবা কোনটা লম্বাংশ দিয়ে করবা, এটা কি মুখস্থ করে যাবা? এটা তো তোমাকে বুঝতে হবে। এটা তোমাকে তাইলে লম্বাংশের সূত্র তাহলে তুমি ভালো করে পড়ো নাই। মানে আমি তো লম্বাংশের সূত্র দেখাইছি, লম্বাংশের উপপাদ্য এখনো দেখাই নাই। লম্বাংশের উপপাদ্য আগামী ক্লাসে করাবো। তো লম্বাংশের উপপাদ্য দিয়ে এবং লামির উপপাদ্য দিয়ে আগামী ক্লাসে ম্যাথ করাবো। তো তখন ভালো করে বুঝছো যে লম্বাংশের উপপাদ্যটা কি বোঝাইতেছে, আমি কি বলতেছি, জিনিসটা একটু খেয়াল রেখো। ঠিক আছে, প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো। বুয়েট 12-13 আসছে। যদি কোনো কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির 1/3 সমান হয়। একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির কি হয়? অপরটির 1/3 সমান হয়। তবে বল দ্বয়ের মানের অনুপাত, বল দ্বয়ের মানের অনুপাত, বল দ্বয়ের মানের অনুপাত বের করতে বলছে। ধরলাম একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে কিউ। তোমাকে বের করতে বলছে পি বাই কিউ। মানের অনুপাত মানে পি বাই কিউ। পি বাই কিউ মানে তো অনুপাত। যদি কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব, প্রথমটাকে ধরলাম পি, এবং এর মান অপরটির মানের, একটা বলকে ধরলাম পি একটা ধরলাম কিউ, অপরটির মানের 1/3। লব্ধি একটি বলের উপর লম্ব, একটি বল হচ্ছে পি, দেখো একটি বল হচ্ছে পি আর একটা বল হচ্ছে কিউ। তা তোমাকে বলছে লব্ধি একটা বলের উপর লম্ব, খেয়াল করে দেখো, ধরলাম এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ। লব্ধি যদি একটা বলের উপর লম্ব হয় তাহলে অবশ্যই আলফা স্থূলকোণ হবে। খেয়াল করে দেখো, যে লব্ধি একটা বলের উপর লম্ব, আমরা ধরলাম লব্ধিটা পি এর উপর লম্ব এবং এই লব্ধির মান অপরটির মানের 1/3 সমান, অর্থাৎ লব্ধির মান হচ্ছে কিউ এর 1/3। দেখো লব্ধির মান হচ্ছে কিউ ডিভাইড বাই 3। কেমনে বুঝলাম? লব্ধি একটা বলের উপর লম্ব, লব্ধির মান একটা বলের উপর লম্ব আর আরেকটার 1/3। এই দেখো তুমি যেটার উপর লম্ব নিবা, লব্ধির মান যেটার উপর লম্ব হবে অপরটির মানের 1/3 সমান হবে। এই যে, তো আমি যেহেতু লব্ধি নিছি আর পি এর উপর লম্ব, তাহলে লব্ধির মান হবে কিউ এর 1/3। তাহলে এখান থেকে কি করা যায়? আমি যদি এটা সামান্তরিক আঁকাই, এটা কিউ হইলে এটাও কিউ। দেখো আমি যদি এখানে একটা সামান্তরিক অঙ্কন করি, তো এটা যদি কিউ হয় এটাও কি হবে? কিউ। এটা হবে পি, এই দেখো এটা পি এটা কিউ আর এটা হচ্ছে কিউ বাই 3। এই যে পি কিউ কিউ বাই 3। তোমাকে বের করতে বলছে পি এবং কিউর অনুপাত। খেয়াল করে দেখো তো, এই যে এইটা এই বিন্দুতে কাজ করতেছে, এটা পি এটা কিউ বাই 3 আর এটা যদি কিউ হয়, যে এটা সামান্তরিক অঙ্কন করো, এটা কিউ হইলে এটাও কিউ। তাহলে এখান থেকে কি লেখা যায়? এই ত্রিভুজ থেকে কি লেখা যায়? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখন এক পাশে আনো, পি স্কয়ার বাই কিউ স্কয়ার ইকুয়ালস টু এই পাশে কি হবে? পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এবার সেই না বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কি হবে? বিয়োগ করে দিলে 9/8, সরি 8/9, 8/9 হবে। তাহলে এখান থেকে পি বাই কিউ হবে, পি বাই কিউ কি হবে? 2√2/3, 2√2 বাই কই
এই যে এ 2√2/3 বলো বুঝছো কিনা 2√2/3 শোনো এখান থেকে তুমি কিন্তু একটা জিনিস আগেই বুঝতে পারতেছো যদিও এইটা বুঝে এখানে কোনো কাজ হবে না যে লব্ধি যেটার উপর লম্ব সেটা হচ্ছে ছোট এখানে আসলে পি হবে ছোট কিউ হবে বড় এটা আমি তোমাকে আজকে ক্লাসেই বোঝাইছি কি বুঝাইছি লব্ধি যদি কোনো একটা বলের উপর লম্ব হয় তো লব্ধি সবসময় ছোট বলের উপর লম্ব হয় তাহলে অবশ্যই এখানে কিউ হবে বড় পি হবে ছোট পি হবে ছোট কিউ হবে বড় তাহলে দেখো এটা হবে ছোট এটা হবে বড় দেখো এটা এখানে কিন্তু এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে না এইটাও অ্যান্সার হবে না কেন কারণ প্রথমটা ছোট হবে পরেরটা বড় হবে দেখো এখানে যার উপর লম্ব সে হবে ছোট অপরটা হবে বড় তাহলে এখানে পি হবে ছোট কিউ হবে বড় এই যে দেখো এটা হবে ছোট এটা হবে বড় তো এইটা কিন্তু আগেই অ্যান্সার হবে না এটা কিন্তু আগেই অ্যান্সার হবে না এইটা অ্যান্সার হইতে পারে অ্যান্সার এ হইতে পারবে ডি হইতে পারবে কারণ এখানে প্রথমটা ছোট পরেরটা বড় বাকি দুইটা কিন্তু আগেই বাদ তো এখানে আসলে ম্যাথটা এইভাবে করেই বের করতে হবে কারণ অপশন কিন্তু প্রবেবল অ্যান্সার দুইটা আছে দুইটা অ্যান্সারে এখানে কিউ বড় পি ছোট বাট যদি এইখানেও এরকম হইতো যে না পরেরটা বড় না পরেরটা ছোট তাইলে তুমি ম্যাথ না করেও এটা অ্যান্সার দেখাই দিতে পারতা বুঝতে পারছো এই বলো তো বোঝা গেছে কিনা ওকে বোঝা গেছে এটা ওকে ক্লিয়ার ঠিক আছে এই বুঝতে পারছো তো এই ম্যাথগুলো যদি রিটেনেও আসে এইভাবে করতে পারো কিন্তু এই ধরনের ম্যাথ রিটেনে আসলে এইভাবে করতে পারবা কোনো সমস্যা নেই এরপর এটা দেখো সেম ম্যাথ আমাকে বলো তো অ্যান্সার কত তোমরা করো এটা 1.5 মিনিট টাইম 1.5 মিনিট দেখি কে পারে সেম ম্যাথ দেখি এটা কে অ্যান্সার করতে পারে একদম হুবহু সেম ম্যাথ হুবহু সেম ম্যাথ বের করে আমাকে অ্যান্সার বলো দেখি হুবহু সেম ম্যাথ বের করে অ্যান্সার বলো হ্যাঁ ভেরি গুড তাহমিদ জসিম ঠিক আছে অ্যান্সার ভেরি গুড জসিম তাহমিদ অ্যান্সার 15 নিউটন তোমরা তো অনেক ফাস্ট ভালো ঠিক আছে এইভাবে ফাস্ট করতে পারলে অনেক ভালো অ্যাপ্রিসিয়েটেড তো অলরেডি যেহেতু করেই ফেলছো আমিও বলে দিই দেখো পি এবং কিউ দুইটা মানের বলের লব্ধি হচ্ছে 20 নিউটন যা পি এর সাথে সমকোণ তৈরি করে তো এটা যদি পি হয় তুমি জাস্ট একটু ছোট করে রাফ করে ফেলবা পি হয় এটা আসলে ওইভাবে না করে ওইভাবেও করা যায় √25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার এটা হচ্ছে এইটা এইভাবে শর্টকাট এমসিকিউ শর্টকাট এইভাবে করে ফেলা যায় যে √25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার বাট এটা কিভাবে আসছে দেখো তাহলে এটা পি এটা কিউ যদি এটা রিটার্নে আসে কিভাবে করবা একটু চিত্রটা এঁকে দিবা পি কিউ তোমাকে কি বলছে পি এর সাথে সমকোণে তৈরি করে লব্ধি হচ্ছে 20 নিউটন যা পি এর সাথে সমকোণ তৈরি করে কিউ এর মান হচ্ছে 25 কিউ এর মান হচ্ছে 25 তাহলে এটা 20 এটা 25 হলে এটাও 25 খেয়াল করে দেখো এটা যদি একটা সামান্তরিক অঙ্কন করো এটা যদি কিউ হয় এটাও হবে কিউ তাহলে এটা 20 এটা 25 তোমাকে বলছে পি এর মান নির্ণয় করতে হবে তোমাকে বলছে পি এর মান নির্ণয় করতে হবে তাইলে এই ত্রিভুজে পিথাগোরাস ইউজ করব এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাস ইউজ করলে কি হবে 25 স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস 20 স্কয়ার বাট তুমি যদি একবারে করে ফেলতে চাও √25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার তাহলে এই টাইপটার ম্যাথটাতে তুমি শর্টকাটে যে এটা ইউজ করতে পারো এটা এই শর্টকাটটা ইউজ করতে পারো ডিরেক্ট 15 নিউটন চলে আসবে 15 নিউটন তুমি যখন এরকম ম্যাথ অনেকগুলো প্র্যাকটিস করবা তখন তোমার মাথায় অটোমেটিক চিত্রটা ভাসবে শোনো
এই ম্যাথটা যারা একটা ম্যাথ প্র্যাকটিস করে চলে যাবে সে পরীক্ষায় এভাবে চিত্র এঁকে করবে, কারণ তার চোখে এটা ভাসবে না। যে এই টাইপের ম্যাথটা 4-5 বার করবে তার চোখে এটা ভাসবে 20 25 পি, তাইলে পিথাগোরাস রুট ওভার অফ এটা করবে দিলে রুট ওভার অফ 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার, তার মনে মনে এটা ভাসবে, সে এটা করে ফেলতে পারবে 30 সেকেন্ডে। আর যে এগুলা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে যাবে না তার এটা করতে লাগবে মিনিমাম 1 মিনিট, সে কিন্তু ধরা খাবে। এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বোঝা গেছে? এই তোমরা কি কমেন্ট করতেছো? আশরাফুল মাকলুকাত আপনি পারেন, স্থিতিবিদ্যা ভালো, বুঝে নাই কি কমেন্ট করো? তোমার কমেন্টও তো পড়ে বুঝি না। দেখো আমি স্থিতিবিদ্যা ভালো পারি না, তোমরা পারো তাইলে হবে। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের যেখানে বলা আছে পি এর মান কিউ এর চেয়ে বড়, প্রশ্নে বলেই দিছে পি এর মান কিউ এর চেয়ে বড়, দুটি বলের লব্ধি পি বলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, পি এর মান বড় কিউ এর মান ছোট। ভালো কথা, এনে চিত্র আঁকার দরকার নাই, চিত্র ছাড়াই করে ফেলে যাবে। দুটি বলের লব্ধি পি বলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, পি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। বল দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা ধরলাম বল দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা, বল দুটির অন্তর্ভুক্ত কোণ আলফা। সিম্পলি লব্ধির দিক সামান্তরিক সূত্র অনুসারে লব্ধির দিক নির্ণয়ের যে সূত্রটা ছিল ট্যান থিটা সূত্র দিয়ে এই ম্যাথ করে ফেলা যাবে। প্রশ্নটাকে লিখো তারপর করে দিচ্ছি, প্রশ্নটা লিখো তারপর করে দিচ্ছি। কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুইটা বলের লব্ধি পি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আমি কি লিখতে পারি? tan 60 একটু কি লিখতে পারি? অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, কিউ উপরেও থাকবে নিচেও থাকবে। দেখো যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে, সে হবে সিঙ্গেল এবং সে নিচে বসবে, উপরে নিচে কিউ থাকবে এবং উপরে সাইন আলফা নিচে কজ আলফা। এরপরে কি বলছে? পি বলটিকে দ্বিগুণ করলে, অর্থাৎ পি যদি 2p হয়ে যায় তাহলে কোণ হয়ে যায় 30 ডিগ্রি। দেখো তখন কোণ হয়ে যায় 30 ডিগ্রি, পি যদি 2p হয়ে যায় কিউ কিন্তু সেমই থাকবে, কিউ সাইন আলফা ডিভাইড বাই কিউ কজ আলফা। দেখো এই ম্যাথ শেষ, এখন ক্যালকুলেশন করলে কাজ শেষ। এটাকে ধরো 1 নং, এটাকে ধরো 2 নং। খেয়াল করে দেখো কত সহজ ম্যাথ। লব্ধির পি বলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ট্যান থিটা সমান এই সূত্র। এবার তোমাকে বলছে পি বলটিকে দ্বিগুণ করলে, অর্থাৎ আগে ছিল পি এখন হয়ে যাবে 2p, বাকি সব কিছু সেম থাকবে, উক্ত কোণ 30 ডিগ্রি হয়। আগে ছিল tan 60, এখন হয়ে যাবে লব্ধির দিক tan 30। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, একটাকে একটা দ্বারা ভাগ করে দাও। এখন তুমি একটাকে একটা দ্বারা ভাগ করে দাও, ক্যালকুলেশন করো। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দাও, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দাও। ভাগ করবা, tan 60 মান √3, tan 30 মান 1/√3, কাটাকাটি করে এখান থেকে p cos আসবে -2q cos আলফা, p cos আসবে -2q cos আলফা। একটাকে একটা ভাগ করে দিবা, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দাও, ভাগ করে দিলে p cos আসবে -2q cos আলফা। তো p এর মান 1 নংকে বসায় দাও, p এর মান 1 নংকে বসায় দাও। একটাকে একটা দ্বারা ভাগ করে তুমি কি পাইছো? p cos পাইছো -2q cos আলফা। এটাকে একটা দ্বারা ভাগ করবা, ভাগ করে আর গুণন করবা, p cos -2q cos আলফা আসবে। তাহলে এখানে p এর মান বসায় দাও, p এর মান বসায় দিলে কি হবে? tan 60 মান হচ্ছে √3, tan 60 মান কত? tan 60 মান হচ্ছে √3। দেখো tan 60 মান √3 ইকুয়ালস টু কি হবে? এখানে হবে উপরে থাকবে q sin আলফা, নিচে হবে -2q cos আলফা প্লাস, এই যে p এর জায়গায় বসাইছি -2q cos আলফা, থাকবে +q cos আলফা, +q cos আলফা। তাহলে কাটাকাটি করে কি থাকবে? কাটাকাটি করে উপরে থাকবে q sin আলফা, নিচে হবে -q cos আলফা
কিউ কিউ কাটা মাইনাস টেন আলফা, তাহলে টেন আলফা সমান মাইনাস রুট থ্রি, টেন আলফা সমান মাইনাস রুট থ্রি, আলফা ইকস টু মাইনাস টেন ইনভার্স মাইনাস রুট থ্রি, এগুলো মানও মনে থাকে না, মাইনাস রুট থ্রি মাইনাস 60, মাইনাস 60 মানে 120, 120 ডিগ্রি। দেখো আলফার মান 120 ডিগ্রি। এই পারা যাবে না, পারা যাবে না, একদম হুবহু সেম মেথ, হুবহু সেম মেথ। এটা হচ্ছে বুয়েট 11-12, এটা আসছিল বুয়েট 11-12-তে সেম মেথ। আগে একবার আসছিল কুয়েটে। দেখো ম্যাথ কিন্তু আসলে সবসময় কঠিন ম্যাথ পরীক্ষা আসে তা না। শোনো, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবা, দেখবা ওখানে টর্ক বা বলের ভ্রামক সংক্রান্ত কিছু ম্যাথ আছে, ওগুলা কিন্তু এখন তোমাদের সিলেবাসে নাই, বাদ দিয়ে দিছে। 2013 সালের পূর্বে, 2013 সালের পূর্বে বলের ভ্রামক বা টর্ক সংক্রান্ত ম্যাথ ছিল, এখন কিন্তু নতুন সিলেবাসে ওগুলো নাই। বাট বেটার হবে ওগুলোও পড়ে রাখা, আমি পড়াই দিব, তোমরাও পড়ে রেখো। যারা অলরেডি স্থিতিবিদ্যা অধ্যায় আগে একবার পড়ছো, তোমরা বলের ভ্রামকের ম্যাথগুলো অলরেডি প্র্যাকটিস করতে থাকো, কারণ আগে যেহেতু এখান থেকে আসতো, যদি দিয়ে দেয়। ভাইয়া ওরা বায়োলজি আর স্থিতিবিদ্যা নিয়ে কথা বলছিল, তার প্রেক্ষিতে বলেছে আপনি কি পারেন স্থিতিবিদ্যা। ও আচ্ছা, ঠিক আছে। দেখো এই ম্যাথটা হুবহু সেম, দেখো এই যে হুবহু SW, এটার অ্যান্সার 120 ডিগ্রি, হুবহু সেম। এটা কুয়েটে 16-17-তে আসছিল একবার, হুবহু সেম, এটা 120 ডিগ্রি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা এখন লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, এই ম্যাথ দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। আচ্ছা এই প্রশ্নটাকে তুলো, ওয়েট, এটা হুবহু সেম ম্যাথই, প্রশ্ন তোলা লাগবে কি? প্রশ্ন তোলা লাগবে, এটা হুবহু সেম ম্যাথ, হুবহু সেম। শুধু আগে বলছিল পি এর সাথে, এখন কিউ এর সাথে। শোনো, ওই বুয়েটের ম্যাথটা আর এই ম্যাথটা কিন্তু হুবহু সেম, খালি পার্থক্য কি, আগেরটাতে বলছিল পি এর সাথে 60 ডিগ্রি, এখন বলছে কিউ এর সাথে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যার সাথে সে হবে সিঙ্গেল, এখানে কিউ হবে সিঙ্গেল। আগের ম্যাথে সিঙ্গেল হয়েছিল পি, এটাতে সিঙ্গেল হবে কিউ, নিচে থাকবে, উপরে পিও থাকবে, নিচে পিও থাকবে। আমি যদি এটা লাইন লিখে দেই, এখানে tan 60 ডিগ্রি কি হবে, অ্যাঙ্গেলটা যেহেতু কিউ এর সাথে, কিউ নিচে থাকবে, উপরে হবে পি সাইন আলফা, নিচে হবে পি কজ আলফা। তারপরে tan 30 ডিগ্রি কি হবে, কিউ ভোল্টকে দ্বিগুণ করলে কিউ হয়ে যাবে 2q, বাকি সব কিছু সেম থাকবে, পি সাইন আলফা, পি কজ আলফা। আগে অ্যাঙ্গেল ছিল পি এর সাথে, এখন অ্যাঙ্গেল কিউ এর সাথে, বাকি সব কিছু হুবহু সেম, বাকি সব কিছু হুবহু সেম। আজকে টাটা দেন, আজকে আর না, কি আজকে আর করাবো না? আরেকটা ম্যাথ ছিল আজকে, আরো একটা ম্যাথ ছিল, এই যে বুয়েট 15-16, এটা আজকে করাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, সমস্যা নাই, নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো না। নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, কোনো সমস্যা নাই। আমি স্থিতিবিদ্যা 5 ক্লাসে, প্রয়োজন হলে 6 ক্লাসে পড়াবো। অন্তরীকরণ এবং যোগজীকরণ যেভাবে পড়াইছি 5 ক্লাসে বা 6 ক্লাসে, তো স্থিতিবিদ্যাও 5 ক্লাসে বা 6 ক্লাসেই পড়াই দেব, সকল টাইপ সহই পড়াবো, সমস্যা নাই। 8.1, 2, 3 সিলেবাসে যেগুলো আছে, শোনো তোমাদের সিলেবাসে যেগুলো আছে আগে ওইগুলো ভালো করে পড়বা। তবে এটাও সত্য, ভ্রামকের ম্যাথ কিন্তু 2013 পরে আসে নাই। মানে তোমরা প্রথমে বইয়ে, তোমাদের বইয়ে 8.1 মানে 8-এর এ, 8-এর বি, 8-এর সি। 8-এর এ হচ্ছে সামুদ্রিক সূত্র এবং লম্বাংশের উপপাদ্য নিয়ে, 8-এর বি হচ্ছে লামির উপপাদ্য, 8-এর সি হচ্ছে
সদৃশ সমান্তরাল বল এবং অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল বল সংক্রান্ত এই তিনটা যেগুলো সিলেবাস আছে, এই তিনটা অধ্যায়ে কেতাব স্যারের বইয়ে যত ম্যাথ আছে, সিলেবাসের ভিতরে যত ম্যাথ আছে সবগুলো করবা। তারপর বলের ভ্রামক সংক্রান্ত ম্যাথ অত বেশি প্যারা দেওয়ার কিছু নাই। বলের ভ্রামক সংক্রান্ত ম্যাথ নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, কারণ সিলেবাস চেঞ্জ হওয়ার পর থেকে, মানে যেবার থেকে বলের ভ্রামক সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে, এরপর থেকে আর আসে নাই। ঠিক আছে, এটা করাই ছুটি দেন না, সমস্যা নাই, আজকে আর করাবো না, ছুটি। নেক্সট ক্লাসে এখান থেকে কভার করবো, নেক্সট কন্টিনিউ করবো, নেক্সট ক্লাসে এই ম্যাথ থেকে কন্টিনিউ করবো। আজকে আর ইচ্ছা করতেছে না, একবার মন উঠে গেছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এই ম্যাথ থেকে কন্টিনিউ করবো। এটা আমাদের সময় আসছিল, এই ম্যাথটা আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষা 15-16 আমাদের সময় আসছিল, এবং আমি এটা পারছিলাম, সহজ ম্যাথ এটা, আমি এইটা করতে পেরেছিলাম। আমি ইন্টিগ্রেশনের একটা ম্যাথ পারি নাই। আমাদের সময় বুয়েটে ইন্টিগ্রেশন থেকে 3টা আসছিল, ইন্টিগ্রেশন থেকে 3টা আসছিল, 2টা করছিলাম। একটা ম্যাথ এমন প্রশ্ন ছিল, আমার এখন খেয়াল নাই এক্স্যাক্টলি, একটা প্রশ্ন দেখেই মনে হয়েছিল এটা পারবো না, ডিরেক্ট স্কিপ করে দিয়েছিলাম। ম্যাথে অ্যান্সার করছিলাম ওটা 16টা, ম্যাথে 16টা অ্যান্সার করছিলাম 20টাতে। ম্যাথে 16, ফিজিক্সে 17, ভুলেও তো গেছে, কেমিস্ট্রিতে মেবি 10, 43টা অ্যান্সার করছিলাম, এটা মনে আছে। মোট অ্যান্সার করছিলাম 43টা, ম্যাথে 16, ফিজিক্সে মেবি 17, কেমিস্ট্রিতে 10। কেমিস্ট্রিতে জৈব যৌগ থেকে 7টা আসছিল, একটাও পারি নাই। এটা নেক্সট ক্লাসে করবো, আজকে না, আজকে ছুটি, আজকে ছুটি। নেক্সট ক্লাস মঙ্গলবারে, নেক্সট ক্লাস মঙ্গলবারে। স্থিতিবিদ্যা অধ্যায়টা আমি ধরে রাখছি 5 ক্লাসে কমপ্লিট হবে, আমি ধরে রাখছি স্থিতিবিদ্যা অধ্যায়টা 5 ক্লাসে কমপ্লিট হবে। তুমি ধরে রাখো 5 ক্লাসে কমপ্লিট হবে, বাট একটা ক্লাস বেশিও লাগতে পারে, 6টা ক্লাসও লাগতে পারে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানেই রেখে দিচ্ছি, টাটা।